সিলেবাসের বাইরে চতুর্থ এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তাসমিয়া এবং আমার সাথে আজকে গেস্ট হিসেবে থাকছেন ওমর ভাইয়া এবং অমিয় ভাইয়া। হ্যালো তাসমিয়া, কি অবস্থা? এই তো ভালো, আপনাদের কি অবস্থা? এই তো অল গুড, তোমার কি অবস্থা? এই তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আপনাদের আমি একদম ছোটবেলা থেকে যদি আপনাদের গল্প শোনা শুরু করি, যাতে আমাদের অডিয়েন্স ভালো করে কানেক্ট করতে পারে। তো আপনাদের ছোটবেলা কেমন ছিল? কোনো ফানি স্টোরিজ? ছোটবেলার কথা যদি আমি চিন্তা করি, আমার মা চাকরি করতো বেসিক্যালি, আর বাবা বিদেশ থাকতো। আমি মোস্ট অফ দ্য টাইম একাই থাকতাম। আমাদের বাসার নিচে একটা গলি ছিল, চিপাগুলি। ওই চিপাগুলিতে আমরা সারাদিন খেলতাম, স্কুল টুল বাদ। দেখেন আম্মু অফিস চলে যাইতো, তো দেখা যেত আমার সকালে স্কুল ছিল 12:30টায়। আমি সকালে খেলতে নামতাম, 10টা থেকে 12টা পর্যন্ত খেলতাম। বা স্কুল বাসার কাছেই ছিল, তো 12টা পর্যন্ত খেলে যাইতাম স্কুলে। স্কুল থেকে এসে আবার বিকালে খেলতাম। দেন আমাদের টাইমে হচ্ছে মসজিদ থেকে মাঝে মধ্যে একটা গ্রুপ আসতো, তাবলিগের লোকজন। হ্যাঁ, আমরা সবসময় একজন ছিল দুধ ভাতের মতো, তো আমরা কখনো খেলায় নিতাম, মানে দেখাতাম যে ও খেলায় আছে, অ্যাকচুয়ালি নিতাম। তো ওরে দায়িত্ব রাখতাম যে তাবলিগের কেউ যদি আসে তাহলে একটু খবর দিবে, তাহলে আমরা পালায় যাবো। তো মোস্ট অফ দ্য টাইম দেখা যেত বিকাল হইলে ওরা, এলাকার লোকজন জানে যে এইখানে পোলাপান খেলে, তো ওদেরকে নেওয়া যাবে। আমরা মোস্ট অফ দ্য টাইম ওরে রাখতাম, পালায় যেতাম। আর গলির মধ্যে যেহেতু খেলতাম, দুই পাশে বিল্ডিং ছিল, তো যদি একটা গ্লাস ভাঙতো নেক্সট 2 মাস খেলা বন্ধ। আচ্ছা। এইভাবে মোটামুটি ছোটবেলাটা ওই গলির মধ্যেই কাটছে আমার, ওখানে খেলাধুলা করে। বিকজ বাসা থেকে রেস্ট্রিকশন ছিল, একটা মাঠ আছে অনেক দূরে, ওখানে যাওয়া যাবে না, গেলে আমি খারাপ হয়ে যাবো। সো আমি তো মামাজ বয় ছিলাম, তো ম্যাচে জান নাই কখনোই? বড় হওয়ার পর গেছি। তার বড় হয়ে কি খারাপ হয়ে গেছিলেন বড় হওয়ার পর? না, খারাপ হয়নি, বাট ওই মাঠে খেলতে গিয়ে দেখে বুঝলাম যে নিজের মনে করতে আমরা খুব ভালো খেলি। তারপর মাঠে খেলতে গিয়ে বুঝছি যে আসলে আমরা খুবই খারাপ খেলি। তুমি ছোটবেলার কথা বলার পরে আমার মনে পড়লো যে 2014 সালে হরতালের কথাগুলো। হ্যাঁ, সো ওই টাইমগুলো কি করতাম? ওই টাইমগুলো হচ্ছে গিয়ে স্কুল সব বন্ধ ছিল, সো খেলাধুলাটাই আমার মেইন ফোকাস ছিল। সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিন খেলতাম। বাট নর্মাল যখন স্কুল ডে ছিল, দুপুর 2টার মধ্যে স্কুল শেষ হয়ে যেত, আধা ঘন্টা বাসায় এসে খাওয়া দাওয়া করে, আমি ছিলাম বনশ্রী আব্দুল রাজ্জাক স্টুডেন্ট কলেজে। সো খেলা শেষ করে পরবর্তীতে হচ্ছে গিয়ে 3টার দিকে স্টার্ট করে দিতাম খেলা। অ্যান্ড আমার হচ্ছে টিউশন থাকতো, মানে টিউশন করতাম আর কি। সো ওইটা স্টার্ট হইতে হচ্ছে মাগরিবের পরে। অ্যান্ড প্রত্যেকটা দিন আমি হচ্ছে যখন মাগরিবের পরে বাসায় যেতাম, আমার আম্মু আমাকে ঢুকতে দিত না। আমি ওইখানে 10 মিনিট ওয়েট করতাম যে আমার টিচার কেন আমার আগে যাইতো। অ্যান্ড এভরি সিঙ্গেল ডে মানে এটাই হইতো। সো একটু বকা খাইতাম, একটু দুষ্টু ছিলাম। সো খেলাধুলা অনেক প্রায়োরিটি ছিল আমার লাইফে। একটাই গোল ছিল ছোটবেলায় স্কুল লাইফে, বিকেএসপিতে আমি যাবো। জিএসসি পরীক্ষা দেই, আই স্টিল রিমেম্বার দ্য ডেট, 18 নভেম্বর ছিল। সো 2015 সালে কথা বলতেছি। ওইটা দিয়ে এসে আমার ফুল ফোকাস ছিল বিকেএসপি, আমি আর কোনো ড্রিম দেখিনি আমার লাইফে। সো 18 সালে পরীক্ষা দিয়ে এসে হঠাৎ করে ওই যে যেটা বললাম, পরীক্ষা দিয়ে আসবো আর খেলতে যাবো, এটাই আমার লাইফ, এটাই আমার সবকিছু। খেলতে গেলাম, খেলতে যাওয়ার পরে একটা ইটের সাথে কোথায় বাড়ি লেগে আমার পা হচ্ছে ভেঙে গেল। অ্যান্ড পরবর্তীতে আর অ্যাপ্লাই করতে পারিনি বিকেএসপিতে। সো ওই দিন থেকে শিফট হয়ে একটু পড়াশোনায় ফোকাস হই, বুঝি যে আসলে আমার খেলাধুলা আমার ক্যারিয়ার হতে পারবে না, স্বপ্নটা ভেঙে যায়, রাইট। সো এরপর ডিসিশন নেই যে খেলাধুলা তো হবে না, একটু টুকটাক পড়াশোনাই করা লাগবে। সো পড়াশোনা শুরু করি, তারপর নরডাম কলেজে যাই স্কুল শেষ করে। আমিও নরডামে ছিল, যেটা আমি নরডাম থেকে বের হওয়ার পরে জানতে পারছি, আগে জানতাম না স্যাডলি, কারণ অনেক বেশি স্টুডেন্ট ছিল। আপনার ছোটবেলায় টিভি দেখতেন না? আমি ছোটবেলায় অনেক টিভি অ্যাডিক্টেড ছিলাম, যে কার্টুন দেখতাম সারা। আমি ছোটবেলায় স্পোর্টস দেখতাম অনেক টিভির মধ্যে, এটার জন্য মাইরও খাইছি আম্মুর কাছে। সারাদিন খেলা, আমি টেস্ট ম্যাচ দেখা যায় 5 দিনের টেস্ট ম্যাচ, বলে কি দেখো টেস্ট ম্যাচ খেলতেছে তো খেলতেছে, মানে বোলিং করা তো দেখা খুব বোরিং, যখন নিজের টিম বোলিং করে। কিন্তু দেখতাম, আমার কোনো কাজ ছিল না, খালি খেলা দেখতাম খেলা দেখতাম, মানে ওইটা নিয়ে, মানে ছোটবেলায় আমারও সিমিলারিটি, যেটা আমি বুঝতেছি যে আমরা খেলা নিয়ে অনেক বেশি এক্সাইটেড। আমি টিভিতে বাংলা সিনেমা দেখতাম। আর আমারও কিছুটা সিমিলার, মানে আমি হচ্ছে গিয়ে ওই যে বাসায় যখন যেতাম, মানে খেলা দেখার তো আমার খেলা দেখার সময়টা নাই, কারণ আমি খেলতেছি। পরে হচ্ছে বাসায় যেতাম, যে হচ্ছে দেখতাম আম্মু কি করে। সো টিভির রুমে আম্মু বসে থাকে, আর একটা জিনিস হলো জীবন মানেই জি বাংলা। সো এটাই দেখতাম মাঝে মধ্যে, এরকম স্টার জলসা আরো কিছু থাকতো। সো সিনেমা কি বলে এগুলাতে, হ্যাঁ টিভি শো গুলো চলতো। সো মাঝে মধ্যে দেখতাম যে একটু কান্নাকাটি করতেছে, আবার সো ওইগুলা দেখে দেখে টিভিটা আবার সেইভাবে কানেকশন। আমি স্কুল লাইফে সোশ্যাল মিডিয়া থেকে অনেক দূরে ছিলাম, মানে এখন আমি দেখি যে মানুষজন সোশ্যাল অনলাইনেই ক্লাস টাস সবকিছু করতেছে, মানে অনেক বড় একটা রেভলিউশনের মতো। বাট আমার মনে হয় আমাদের সময় ফেসবুক ছিল, বাট মানে এতটাও ছিল না আজকের মতো। আমার ক্ষেত্রে, আমার ফ্যামিলির ক্ষেত্রে মনে হচ্ছে ফেসবুক চালানোটা অপরাধ। আমার যখন ক্লাস 8-এ জানতে পারছে যে আমি ফেসবুকের আইডি আছে, আমি একটা ক্রিমিনাল, আমার ফ্যামিলি ফেসবুক চালায়, ফেসবুকেই সবকিছু। ওকে, তারপরে হচ্ছে আপনাদের অ্যাডমিশন ফেজ নিয়ে এক্সপেরিয়েন্স কেমন ছিল? আমার অ্যাডমিশন ফেজ অনেক ডিপ্রেশনে ছিল, অনেক বেশি স্যাড ছিলাম আর কি ওটা নিয়ে। সো
মেইনলি হচ্ছে ছোটবেলা থেকে আমি এত পড়াশোনা করতাম না, জীবনে আমি পড়াশোনা করছি হচ্ছে 9-10 এর দিকে, লাস্টে গিয়ে একটু মনে হচ্ছে একটু পড়াশোনা, তখন একটু ভালো লাগতো আর কি, করা স্টার্ট করছি। দেন এনডিসি তে যেও আবার প্রথমেই একটা ধাক্কা খেয়েছিল, প্রথম টার্মে আমি রেজাল্ট খুবই খারাপ করছি। পরে গিয়ে দেখছি যে না, আমার আশেপাশে সবাই এনডিসি তে পড়ার একটা ভালো জিনিস হয়েছে যে আমি খারাপ হইলেও আমি বেশি দিন খারাপ থাকতে পারবো না, কারণ আমার আশেপাশে সবাই এত ভালো, মানে ওরা এত অ্যাডভান্স। আমি যখন কলেজের ফার্স্ট দিন গেছি, আমি বই কিনে কি চিল আর এনডিসি চান্স পাইছে, আমার লাইফ সেট, এখন বুয়েটে তো যাবো আর কই যাবো। সেই যাই দেখি ফার্স্ট দিন ও সেকেন্ড পেপারের বই কিনে ফেলছে, আমি জানি না যে সেকেন্ড পেপার বই আছে কোনটা কোনটা, আমি এটা মনে হয় পরে জানছি যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বলতে একটা জিনিস আছে। ওরা 3 চ্যাপ্টার শেষ, 4 চ্যাপ্টার শেষ, ওরা দেখি অ্যাডভান্স ম্যাথ করে, এই করে সেই করে। তো এরকম করতে করতে দেখা গেছে আমার প্রথম টার্মের রেজাল্ট খারাপ হয়েছে অনেক। পরে দেখছি যে না, আমার আশেপাশে ফ্রেন্ডরাও ভালো ছিল, ওরা ভালো স্টুডেন্ট হইলে ইন্ডিসের বেশিরভাগ হচ্ছে অনেক হেল্পফুল, তুমি কিছু বললে ওরা হেল্প করবে, সবাই ফ্রেন্ডরাই ভালো। অ্যাকচুয়ালি আমি আমার ফ্রেন্ডদের কারণেই ওরা হেল্প করতে দেখতাম, যে ওরা আসলে হোস্টেলে থাকতো আরামবাগে, তুই গেছিস মনে হয়, হ্যাঁ হ্যাঁ ডালাসের গলি ছিল একটা, তো ওইটা হচ্ছে পুরো একদম একটা হোস্টেল পাড়া আর কি, সব বিল্ডিং এ হোস্টেল আছে। তো ওখানে দেখতাম যে পোলাপান কি পরিবেশে থেকে পড়াশোনা করতেছে, আর এত ভালো রেজাল্ট করতেছে, আর আমি আমার বাসা, আমার হেঁটে যাওয়া যেত আমার বাসা এনডিসি থেকে। পড়ালাম যে না, তাকে একটু পড়াশোনা করি। গেল দিন কলেজ, আমার এন্ডিংটা ভালো হয়েছে, লাস্টে গিয়ে আমি খুব ভালো রেজাল্ট করি, কলেজ থেকে বেরিয়েছেন, আমি তো আমার একদম সে কনফিডেন্স আছে যে হয়ে যাবে কিছু একটা, বুয়েট হয়ে যাবে, কিছু একটা হয়ে যাবে। কোভিড। এরপর নামলো কোভিড। এখন কোভিড এর আগে আউচ, উই ডোন্ট টক অ্যাবাউট দ্যাট। আমরা অনেক বেশি পড়াশোনা করছি, পরীক্ষা হলে এতটুকু শিওর যে আমরা পরীক্ষা না দিয়ে স্কলারশিপ পাইছি, পরীক্ষা হলে আমরা হয়তো আরো ভালো আর ভালো হোয়াট হ্যাপেন্ড ইন 2020। স্টেজ ইন 2020। যাই হোক, পরে আমাদের এইচএসসি পরীক্ষা হবে আমরা মোটামুটি শিওর, কারণ তখন গভর্নমেন্টের এমন একটা ছিল যে না, ওরা লকডাউন দিবে না। তো আমাদের পরীক্ষার 4-5 দিন আগে গিয়ে লকডাউন, সবাই যে মনে করে 20 ব্যস্ত অটো পাস, তো এক্সামের 5 দিন আগে এসে এক্সাম বন্ধ করছে। Right. সবার তো মানে যে পড়ছে সে পড়ছে, অ্যাকচুয়ালি পড়েই করছে। লকডাউন দেওয়ার পরে প্রথম 4-5 দিন পড়ি নেই, শুধু ফোন চালাতেছি। এরপর কি হলো, 5-6 দিন পরে আমার ফোনে ডিসপ্লে আমি ভেঙে ফেলছি, মানে সাইড লেগে পড়ে গেছে, কম দামি ফোন চালাতাম, গেছে ডিসপ্লে। এখন এই টাইমে এত সিরিয়াস অবস্থা, আমি যে ফোনটা ঠিক করাতে যাবো এটারও অপশন নাই, সব মার্কেট বন্ধ, সবকিছু বন্ধ, আমি একদম ডিভাইস ছাড়া আইসোলেটেড হয়ে গেলাম পুরো বাসার মধ্যে। এখন কাজ নাই, পড়তেছি। পরে একটা ভাঙ্গা ল্যাপটপ ম্যানেজ হয়েছে, ওখান থেকে আম্মু বলছে যখন যে উদ্ভাসের ক্লাস স্টার্ট হয়েছিল অনলাইনে, ওরা আর ইয়ে করবে না, তো ক্লাস টাস করতাম, পরীক্ষা টরীক্ষা দিনে ভালোই হয়ে যেতাম, হয়ে গেছে সবকিছু। দেন স্টার্ট হলো যে অ্যাডমিশনের সার্কুলার দেওয়া, মানে অটোপাস যখন রেজাল্টটা হইলো, এরপর স্টার্ট হয়েছে অ্যাডমিশনের সার্কুলার দেয়, একবার সার্কুলার দেয়, একবার সার্কুলার দেয়, কিন্তু কোনো এক্সাম হয় না। দেখা গেল যে জানুয়ারিতে ডিউট সার্কুলার দিচ্ছে, ফেব্রুয়ারিতে পরীক্ষা, জানুয়ারিতে একদম ফুল প্রিপারেশন আমার, যে একদম পরীক্ষাটা খুবই ডিপ্রেসিং। তারপরে এক্সাম হচ্ছে না, তারপর 10 দিন আগে জানি পরীক্ষা ক্যান্সেল। এখন পরীক্ষা যখন একবার ক্যান্সেল হয়, এটা ওমরও হয়তো বলতে পারবে, ক্যান্সেল হলে না ওই টাইম আর পড়ার ইচ্ছা করে না, নেক্সট সার্কুলার আসা পর্যন্ত দেখা যায় 10-15 দিন কোনো পড়াশোনাই হয়। আর একটা স্ট্রেস তো আছে। স্ট্রেস আছে, বাসা কিছু করতে পারতেছি না, বাইরেও যেতে পারতেছি না, কারণ লকডাউন, আমার সিচুয়েশনও তো একটা ভালো। এরকম করতে করতে লাস্টে পরে রোজার একদিন হচ্ছে সকালবেলা, একদম খুব সকালে, এখন রোজার টাইমে তো মানে মনে হচ্ছিল যে রাতে ঘুমাইতাম না, কারণ রাতেই পরে একদম সেরি করে ঘুমাই। সকাল 8টা-9টার দিকে আমার একটা ফ্রেন্ড আছে, ও আমার অনেকগুলো কল দিচ্ছে, আমি তো মেজাজ খারাপ হচ্ছে, এত সকালে আমি বলি যে আমরা সবাই কিন্তু রাতে জাগা, ওই খালি জাগতো না, আমরা বাকি সবাই রাত জাগতাম, এত কল কেন। পরে বলে যে বুয়েটের সার্কুলার দিচ্ছে, তুই তো পরীক্ষা দিতে পারবি। আমি আমি তো ঘুমের মধ্যে, আমি তো বুঝতেছি না আমি পরীক্ষা দিতে পারবো না, মানে তুই পরীক্ষা দিতে পারবি এটা আমার বলতেছ, ঝাড়ি টাড়ি দিয়ে ফোন টোন রাখছি। পরে সার্কুলার দেখছি যে সার্কুলারে এসএসসির মার্কসের উপর বেস করে পরীক্ষা দিতে দিতে, আমি তো এসএসসি তে একদম লাস্ট 3-4 মাস পড়ছি, হ্যাঁ 90% মার্কস লাগতো, সো ওটা হিসাব করলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলে 270 লাগতো। আমি হাফ কাঁপতেছে আমার, হ্যাঁ আমি 270 আছে আমার। পর যোগ দিলাম, ম্যাথে যোগ দিলাম, ওটা ফিজিক্স যোগ দিলাম, কেমিস্ট্রি যোগ দিলাম, আসলে 269। এরপর তো আমি তো খুব স্যাড, আমি বলছি আচ্ছা না, 1 মার্কের জন্য এটা মনে হয় কনসিডার করতে পারে, প্রথমে এত একটা প্যারা খাই নাই, আরে কি হবে 1 মার্কের জন্য কি আর হবে। পরে দেখি না 270 মানে 270। তো এটা নিয়ে আমি মানে আমার বেসিক্যালি, আমি ছোটবেলায় যখন আমার কদমতলা হাই স্কুলে পড়ছি, আমি এত ভালো স্টুডেন্টদের মাঝেও হইনি, জাস্ট কয়েকজন ভালো ফ্রেন্ড ছিল, ওরা এখন ভালো ভালো জায়গায় আছে। ছোটবেলা থেকে আমার এত ইয়ে ছিল না যে এরকম এনডিসিতে পড়বো, বুয়েটে, বাট আমার আম্মুর ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে ছেলে বুয়েটে পড়বে, এন্ড আমি ওটার জন্য কাজ করি, বিকজ আমি আমার আম্মুরে আইডলাইজ করি, মানে আমার যদি জিজ্ঞেস করো সামনে তোমার আইডলকে, আগে থেকে স্পয়লার দেয়, আমার আইডল হচ্ছে আমার মা। তো আম্মুর, আমার নিজের অনেক ইচ্ছা হয়েছে যেটা পড়বো। তো যখন আমি দেখলাম যে আম্মুর লাইফে আমার থেকে একটা জিনিস এক্সপেক্ট করছে, আম্মু আমার লাইফে কোনদিন পড়তে বসাবে এরকম মানে প্যারা দেনে, জাস্ট বলছে যে পড়তেছো না কেন, বাট আছে না একদম অনেক মায়ের পিঠে পড়তে বসাবে, এরকম আম্মু কখনো করে না। আম্মু নিজের মতোই মোটামুটি ফ্রিডম দিচ্ছে পড়াশোনা করার জন্য, যে করো তুমি যেটা করো ভালোই করো। তো ওইটার থেকে অনেক ডিপ্রেসড হয়ে গেছিলাম যে একটা জিনিস এক্সপেক্ট করছে আমার কাছ থেকে এত বছর ধরে, এখন আমি এটার জন্য পরীক্ষা দিতে পারছি না ফর সামথিং যেটা অনেক আগে হয়ে গেছে, এটা আমার কন্ট্রোল। আমি যদি জানতাম ওই টাইমে যেটার জন্য এটা ডিপেন্ড করবে,
আমি তো অবশ্য ওই টাইমে এত হেলাফেলা করতাম না। ডমিনোজ এফেক্টের মতো হ্যাঁ সেই হ্যাঁ কবে পুরা কোন পরীক্ষা সেই দিয়ে কবে আসছি সেই 2-2.5 বছর আগের কাহিনী। আর এসএসসি রেজাল্ট নিয়ে আমি অনেক প্রাউড ছিলাম যে আমি 4-5 মাস পরে এত ভালো রেজাল্ট করছি, এনডিসি তো ঢুকে গেছি, তার মানে তো কিছু একটা হয়ে গেছে, পড়াশোনা আমি পারি এখন, আগে তখন পারতাম। পরে এটা নিয়ে মানে দেখা গেছে ওইটার হওয়ার পরে আমি বাসায় বলার সাহস পাইনি। আমি মনে হয় 5-6 মাস পরে গিয়ে আম্মুকে বলছি আমি বুয়েট এক্সাম দিতে পারবো না। তো ডিউর পরীক্ষা হওয়ার কথা মে মাসের 21 তারিখ, আমার মনে আছে। তাই আমি বলছি যে আমার লাস্ট শর্ট ডিউ, কজ আমি ঢাকার বাইরে যেতে পারবো না, কারণ আমার মা বাসা থাকে, আমার বোনের পরের বছর বিয়ে হয়ে যেত, তো আমার শিফট করলে পুরো মাকে নিয়ে শিফট করা লাগতো, কারণ আম্মুর অফিস আছে, এগুলো সব তো সম্ভব না, আর আমি একা গিয়ে থাকার মানে ইচ্ছাও নাই। আমি বলছি, আমার হাতে একটাই অপশন আছে, আমার ডিউতে পড়া লাগবে। তো আমার দেখা গেল যে আমি দিনে একদম মানে অমানুষের মতো পড়াশোনা স্টার্ট করছি, 16 ঘন্টা রোজার মধ্যে 16, 17, 18 ঘন্টা পড়তেছি, জাস্ট পড়তেছি আমি, মানে সকাল দিন নাই রাত নাই আমি খালি পড়তেছি 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 পড়তেছি। আবার একটা কোভিড এর হলো, একটু বাড়লো, কার্ভটা আপওয়ার্ডস গেল, আবার আমার এক্সাম পোস্টপোন। এরপরে রোজারি, কোরবানি ঈদ, এর মাঝে দিয়ে আমার আর মানে একদম ছেড়ে দিচ্ছে, আর ভালো লাগতেছে না পড়তে। এরপরে মাঝে 3-4 মাস আমি কোনো পড়াশোনাই করি। তারপর হঠাৎ করে আবার একটা এক্সামের ডেট ফালাইলো, এন্ড অ্যাজ ইউজুয়াল আবার পিছাইলো, দেন ফাইনালি গিয়ে অক্টোবরে গিয়ে ডিউর পরীক্ষার ডেট করছে। ডিউর পরীক্ষার আর ইউর পরীক্ষা ব্যাক টু ব্যাক 2 দিনে। 2020 সালের অক্টোবর। হ্যাঁ 20 সালে না 21 সালে, আমাদের অ্যাডমিশন হয়েছে 21-এর 1.5 বছর। 1.5 বছর। তো আমার পড়ার কথা ছিল 20 সালে, 20-এর মার্চের দিকে, এটা হ্যাঁ। পরীক্ষা পিছিয়ে আস্তে আস্তে গেছে অক্টোবরে। তো মানে পরীক্ষা দিয়েছি, মানে আমি যেরকম আশা করছিলাম আমার র্যাঙ্ক ওটার ধারের কাছে, আমার র্যাঙ্ক অনেক পরে পরে আসছে। তো দেখা গেছে আমি কোন ভার্সিটিতে টপ সাবজেক্ট ক্র্যাক করতে পারতেছিলাম না, মিডল ও লাস্টের মিডল এরকম ওই রেঞ্জের মধ্যেই ছিল সাবজেক্ট গুলো। আমি দেখি যে যেখানেই পরীক্ষা দিতেছি আমার চান্স পাইতেছি, বাট রেঞ্জটা পিছের দিকে অনেক, যে আমি দেখা যায় যে লাস্ট সাবজেক্ট গুলাই গিয়ে গিয়ে পড়বো এরকম করে। পরে লাস্টে অ্যাডমিশন সব দিলাম, দেওয়ার পর দেখি যে সব জায়গায় পড়তে হলে আমার এগুলো এগুলো করতে। পরে আমি এটা অ্যানালাইজ করলাম যে ডিউতে পড়লে আমি এই সাবজেক্ট করতে পারবো বা করতে পারবো না, এখানে পড়লে এটা পড়তে পারবো, রুয়েটে গেলে এটা পড়তে পারবো, এটা পড়তে পারবো। পরে সব মিলে দেখলাম যে আমার আসলে মেইন ফোকাস থাকে ঢাকায় থাকা। তো ঢাকায় আমার অপশন গুলো কি, এই 2টা অপশন আছে। সে 2টা অপশনের মধ্যে আচ্ছা ঠিক আছে বুটেক্স বেটার, আমার ইঞ্জিনিয়ারিং যেহেতু পড়ার কথা তাহলে বুটেক্সে। তো পরে ওখান থেকে বুটেক্সে ভর্তি হয়েছি। প্রথম দিকে অনেক স্যাড লাগতো, মানে ইচ্ছা তো ছিল, আমি কখনো চিন্তাও করিনি আমার কোনো প্ল্যান এ বি সি ডি যে মানুষ বলে, আমার প্ল্যান ই তেও মনে হয় বুটেক্স ছিল, ওটা আমার প্ল্যান এ হয়ে গেছে। বাট পরে দেখলাম যে না, আসলে যদি বাংলাদেশের পার্সপেক্টিভ চিন্তা করি, বুটেক্স ইজ এ গুড অপশন। এটাই। পরে এখান থেকে এখন প্রথম 1 বছর ভালোই স্যাড ছিল, আমার ফ্রেন্ডরা বলে যে প্রথম 1 বছর তুই খালি সারা দেখতাম তুই খালি স্যাড, কাজ করতে মন চায় না, এটা না সেটা না। বাট আস্তে আস্তে আমি অ্যাডাপ্ট করছি, আমি দেখলাম যে না আসলে মানে আনপপুলার অপিনিয়ন কিনা আমি জানি না, বাট আমার মনে হয় যে বাংলাদেশের ক্ষেত্রে কি সাবজেক্ট নিয়ে পড়তেছে এটা আলটিমেটলি গিয়ে ম্যাটার করে না। অ্যাডমিশন ফেস নিয়ে কথা বললে আমার ফার্স্টেই মনে পড়ে হচ্ছে নটরডেমের অ্যাডমিশন ফেস নিয়ে। কারণ হচ্ছে গিয়ে ও একটা খুব সুন্দর কথা বলে যে ওর লাইফের আইডল হচ্ছে ওর মা। আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট ছিল। আমি হচ্ছে গিয়ে মানে কোনো আইডল আমার ছিল না, বাট একটা মানুষকে আমি পার্সোনালিটিকে আমি খুব পছন্দ করতাম, এন্ড দ্যাটস তাহসান খান। তো পরে হচ্ছে গিয়ে আমার খুবই ইচ্ছা ছিল যে আমি হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে পড়বো। সো আমার স্কুলের রেজাল্ট দিল ভালোই হলো সবকিছু, সো প্রথমত পড়তে পারবো। সো আদমজি ক্যান্টনমেন্ট কলেজে আমি চলে গেছি একদম ডিরেক্ট, যে বললাম যে হ্যাঁ এখানে এখানে আমি আমার কি সব ঠিক আছে, আমাকে চান্স করা যাবে কিনা, মানে রিকোয়ারমেন্ট গুলো তো থাকে যে কলেজগুলোতে পিক করবো আর আমাকে পরে সিলেক্ট করবে। বললো হ্যাঁ তোমার তো হয়ে যাবে, তুমি তাহলে চলে এসো, মানে অ্যাপ্লাই করো। দেন আমার বাসা থেকে আবার যে টিউশন টিচারটা ছিল সে ফোন করে বলে ওমর তুমি কই আছে? আমি বলি আমি বাসার নিচে খেলতেছি। বলে যে বাসায় আসবা সন্ধ্যার মধ্যে, বাসায় মিটিং আছে। আমি কি মিটিং? বলে আসো। আইসা বলে তুমি নাকি আদমজি চলে যাবা? বললাম হ্যাঁ আমার তো ইচ্ছা ওইখানেই। না তুমি নটরডেমে পড়বা। আমি বললাম নটরডেম? আমি তো খুব স্যাড হয়ে গেলাম, নটরডেমে আমি কেন পড়বো? নটরডেমে আমার টার্গেট ছিল না, আমার টার্গেট ছিল যে আমি আদমজিতে পড়বো। সো পরবর্তীতে সে হচ্ছে গিয়ে বললো আচ্ছা না, এখন অ্যাডমিশন ফেজটা কেন বললাম, মানে অ্যাডমিশন টেস্ট দেওয়া আমার কোনো ইচ্ছা ছিল না, যে মানে দিব ভাই, ফেল টেল করলে চান্স না পেলে এটা খারাপ লাগবে, তো জীবন। পরে সে বললো না তোমার যাইতেই হবে, চান্স না পেলে পরে দেখা যাবে, তুমি পরীক্ষা দিয়ে আসো। আর আমার ক্যাম্পাসটাও মনে হলো একটু ডিপ্রেসিং স্যাড ক্যাম্পাস, বৃষ্টি পড়তেছিল আর আদমজি দেখছি খুব সানলাইট দেওয়া অনেক সুন্দর ক্যাম্পাস, ওপেন খোলামেলা। তো সামহাও হয়ে গেল। পরে বাসা থেকে এক ডিসিশন আসলো যে হ্যাঁ এখানে করতে হবে বা 2টা অপশনের মধ্যে পিক করতে হবে। আর আমি সার্চ করলাম নটরডেমের অ্যালামনাই, আমি অ্যালামনাই একটু দেখছিলাম যে নটরডেম অ্যালামনাই কারা। ওই সময় 2018 সালে সবার আগে আছে তাহসান খান। আমার মনে একটা সুপ্ত বাসনা ছিল যে হ্যাঁ তাহসান হচ্ছে গিয়ে এখানে পড়ছে, তাহলে তো একটা ট্রাই দেওয়াই যায়, তো গেলাম। তো আমি মোটামুটি স্কুল লাইফে অলওয়েজ ফার্স্ট বয় ছিলাম নটরডেমে। একাডেমিক্যালি ক্লাসের টিচাররা যা বলতো সবকিছু শোনার ট্রাই করতাম, কিন্তু প্রথম দিকে একটু যে ওর মধ্যে চলে আসলো, গা ছাড়া ভাব চলে আসে, সবাই অনেক ওভার স্মার্ট। সো কুইজ হইতো, আমার কুইজে হচ্ছে কি আমি অলওয়েজ ভালো রকম মার্কস ট্রাই করতাম, আমার র্যাঙ্কও ভালোই ছিল। বাট ফার্স্ট একটা কুইজে আমি হচ্ছে গিয়ে আমার নাম্বার আসে 50-র মতো। তো আমি আবার কি করছিলাম, আউট অফ 100। সো ক্লাসের মধ্যে আমি বসেছিলাম, ওই একটা কুইজে খারাপ হয়েছিল। এই খারাপ কারণটা হচ্ছে আমারই। পরে টিচার আমাকে সামনে ডেকে বলে তোমার কুইজের মার্কস কত? মানে 50। মানে তুমি এই পুরো ক্লাসের মধ্যে লোয়েস্টের দিকে আসো, এইভাবে করলে তো পড়াশোনা করলে তুমি ঢাকা ভার্সিটি চান্স পাবা, তুমি কোথাও চান্স পাবা না।
এন্ড আমার খুব গায়ে লাগলো যে আচ্ছা আমি তো এরকম স্টুডেন্ট না, বা আমি তো এটা এরকম হওয়ার কথা না। দেন আমি একটা মনে মনে ডিসিশন নেই যে আমি এই কুইজটা, এই পার্টিকুলার সাবজেক্টে কখনো 95 এর নিচে পাবো না। এন্ড আমি আমার 2 বছরে কখনো 95 এর নিচে পাই নাই ওই কুইজটায়। সো ওইটা আমার একটা মানে একটা টিচার যে বলে না একটু বকা দেয়, টিচারদের বকাটাও যে কাজে লাগে ব্লেসিং এর মতো, ওই দিন আমি রিয়েলাইজ করি। এন্ড আলটিমেটলি আমার অ্যাডমিশনের টার্গেট অলওয়েজ ছিল যে আমি বাংলাদেশে যদি থাকি সেটা হবে ঢাকা ইউনিভার্সিটি আইবিএ, আর না হইলে আমি এসএটি দিয়ে বাংলাদেশের বাইরে চলে যাব, কানাডা হোক, অস্ট্রেলিয়া হোক, ইউএসএ হোক, কোথাও চলে যাব। সো আমি এসএটি এন্ড আইবিএ দুইটার মধ্যেই ছিলাম। আমি ঢাকা ভার্সিটির যে অন্যান্য ইউনিট গুলো আছে, বা আমি নিজে কমার্সের স্টুডেন্ট ছিলাম, সো এইগুলা বা বিউপি এগুলো আমার প্রায়োরিটি কখনো ছিল না। বাট ফ্রেন্ডদের ফ্লোতে ফ্রেন্ডরা অনেক কিছু বলে, সো ওদের জন্য অ্যাপ্লাই করা হয়। সো সবার আগে এক একটা পরীক্ষা সবার আগে বিউপি আমাদের ডেট দিছিল, মানে আমার যেটা বিউপি টার্গেট ছিল, বিউপি ডেট দিল, ক্যান্সেল, আবার ডেট দিল, আবার ক্যান্সেল, বিকজ কোভিড সার্চ করতেছে অনেক বেশি। থার্ড টাইম যখন ডেট দিল, আমি তো বলছি আমি পরীক্ষাই দিব না। পরে আমি বললো, আরে এত টাকা দিয়ে অ্যাপ্লাই করছিস, একটু যে ঘুরে আয়, সাহস বাড়বে। আমি লাইক এত কষ্ট করে মিরপুর ডিওএইচএস যাবো, এন্ড এসিএস ফিউচার স্কুল মিরপুর ডিওএইচএস এই, সো মিরপুরে যাবো, এটা আমার ভাবতেও মানে প্যারা লাগতেছিল। আমি ছোট থেকে বড় হয়েছি মানে কলেজের মানে বাসার পাশে সবকিছু। সো পরবর্তীতে ডিসিশন নেই, যাক পরীক্ষাটা দিয়ে আসে কেমন হয়। আমি পরীক্ষাটা খুবই আমার কাছে মনে হচ্ছে আমার লাইফের এই পর্যন্ত সবথেকে বেস্ট এক্সাম সেই বিউপি এক্সামই ছিল। আমি পরীক্ষা দেওয়ার পরেই বুঝছে টপ 100 আসা উচিত আমার এখানে, অ্যারাউন্ড অনেক মানুষ অ্যাপ্লাই করছিল। সো পরে দেখলাম যে না, চলে আসে, কনফিডেন্স বেড়ে গেল। তারপর আসলে আইবিএ, আমার জন্য সব থেকে মানে আমার মানে আই হ্যাড অনলি ওয়ান গোল, ও তাহসানও আইবিএ। সো আইবিএ তো পড়তেই হবে। সো এর পরবর্তীতে হচ্ছে আইবিএ প্রিপারেশন নেই, মানে একদম ফুল প্রিপারেশন যাকে বলে। মানে আমি মানে ও যেটা বলো যে মোমেন্ট ধরে রাখাটা পসিবল হচ্ছিল না, আমার জন্য একদম হচ্ছিল না। আমি এমন কিছু 4 মাসে বই ধরিনি, বাট সময়টা ছিল প্রায় 2 বছরের মতো। সো 4 মাস না গেল কিসের, বাকি আরো 1-1.5 বছর তো আছে। সো একটু একটু করে পড়তাম, প্রতিদিন চেষ্টা করতাম যে একটু একটু করে ফ্লোটা রাখার। অনেক কষ্টের একটা সময় ছিল যে সম্ভব না, মানে তুমি জানো না যে তোমার সামনে কি আছে, আজ থেকে 1 বছরের পরে পরীক্ষা হবে কিনা, আজ থেকে 6 মাস পরে পরীক্ষা হবে কিনা। বাট তারপর চেষ্টা করতাম যতটুকুই জানা যায় প্রতিদিন ভোক্যাব পড়া বা ম্যাথ করা, তারপর হচ্ছে অ্যানালিটিক্যাল জিনিসগুলা বা বিদেশে যাওয়ার জন্য যা যা লাগবে সবগুলো একটু স্টাডি করতাম। এন্ড আইবিএ ফাইনাল চলে আসলো। এন্ড আমার মনে হয় আমি নার্ভাস আমার লাইফে সব থেকে বেশি ওই দিনই হয়েছিলাম যখন সার্কুলারটা হাতে পাই। লাইক এতদিন তো আমি সিরিয়াস ছিলাম না, মানে আমার তেমন সময় আছে কয়েকদিন। বাট ফ্রেন্ডরা আর কি একটু কনফিডেন্স দিল যে না তুই পারবি, যেহেতু বিউপিতে হয়েছে আইবিএ তো হওয়া উচিত। এন্ড আমি এতটাই নার্ভাস ছিলাম যে পরীক্ষার লাস্ট 7 দিনে আমি বই ধরি নেই, একদমই বই ধরি নেই। বিউপিতে আমাদের ক্লাস স্টার্ট হয়েছে, ক্লাস করি নাই। আমি ফুটবল খেলা স্টার্ট করছি, আবার অনেকদিন পরে ফুটবল খেলা স্টার্ট করে দিছি, পা কেটে গেছে। সো পা ব্লিডিং হচ্ছে। পরের দিন আমার স্যান্ডেল পরে, মানে আমি শু পরি অলওয়েজ, বাট আমি স্যান্ডেল পরে চলে গেছি এক্সাম হলে। সো যেহেতু পা কাটা, পরীক্ষা দিলাম। পরীক্ষা আমার সব থেকে ইন্টারেস্টিং মোমেন্ট ছিল কি, ঘড়ি না অ্যালাউড না, ডিউর রুলস। আর আমার যে সিট পড়ছে ওইখানে আমার ঘড়ি নেই। আইবি এক্সামে ঘড়ি ছাড়া পরীক্ষা দেওয়া ইম্পসিবল, মানে অ্যাকচুয়ালি ইম্পসিবল। মানে তুমি যাকে আস করো না সে বলে ঘড়ি ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না। এন্ড ওই মোমেন্টে কিভাবে কি যেন কাজ করলো, আমি জাস্ট 5টা দাগায় ইংলিশ, 5টা ম্যাথ, 5টা অ্যানালিটিক্যাল, আবার 5টা ইংলিশ, 5টা ম্যাথ, অ্যানালিটিক্যাল, পরীক্ষার টাইম শেষ। তা আমি তো একটু নার্ভাস, ভালোই নার্ভাস। রিটেনটা কোনো মতে মানে লিখতে চাই না, তাও লিখলাম। এন্ড দেখলাম না, আলহামদুলিল্লাহ আমার নাম চলে আসছে ওইখানে। এর মাঝখানে আবার ডিউ চলে আসলো, ডিউতে পরীক্ষা দিলাম, ডিউতে আলহামদুলিল্লাহ টপ 50 মধ্যে নাম চলে আসলো। তখন কনফিডেন্স আরো বেড়ে গেল যে ডিউ রেজাল্ট দিয়ে দিল, আরো বেড়ে গেছে। ভাইবাটা দেই, ভাইবা একদম ফাটায় দিছি, মানে আমি জানি না আমি কি বলতেছি, বাট আমি বলছি। আইবি এর ভাইবার এক্সপেরিয়েন্স কেমন ছিল? আইবি এর ভাইবার এক্সপেরিয়েন্সটা ছিল, যেহেতু ওই যে আমি মানে মেইনলি আমাকে বলা হয়েছিল যে তুমি যেটা পারো সেটাই প্রেজেন্ট করবা, তুমি যেটা পারো না সেটাকে একটু ঢেকে রাখার চেষ্টা করবা। তো আমাকে আস্ক করছে ফার্স্ট স্টেজে, মানে আমাকে বসার আগেই আমি জাস্ট রুমে এন্ট্রি নিলাম। অনেক 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 সিনিয়র টিচাররা ছিল। হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট ইউ, মানে আমি তো প্রিপারেশন নিয়ে আমাকে বলবে যে আমি কে, মানে তোমার সম্পর্কে স্পেশাল কিছু বলো। আমি তো বলে উঠছি আই এম আ গুড, মানে কি কি যেন বলছিলাম যে আই হ্যাভ গুড লিডারশিপ কোয়ালিটিস, আই হ্যাভ কনফিডেন্স। একজন টিচার দাঁড়ায় গেল, মানে এটা কোনো কথা, তুমি এইভাবে স্টার্ট করছো বলে, মানে আমাকে একটু প্যারা দেওয়ার চেষ্টা করছে, মানে এরকমই করে আর কি। পরে তারা দেখলো আর কি যে আমি কনফিডেন্টটাকে রাখতে পারি কিনা। আমি আবার আমার সেম কোশ্চেন আস্ক করছি, আমি সেম অ্যান্সারই দিই। দেন দে সিম ভেরি কনভিন্সড। পরে বসলাম, বসার পরে আস্ক করলো যে আচ্ছা, এগুলোই মানে এই পুরোটাই ভাইবাটাই ছিল হচ্ছে আমি যেটা বলতেছি তার উপরই আমার কনফিডেন্স নিয়ে আস্ক করলো, আমার নটরডেম লাইফটা কেমন সেটা আস্ক করলো, বাংলাদেশের বিজনেস কালচার বা বিবিএ কালচার কি অবস্থা সেটা নিয়ে আস্ক করলো, এন্ড এট দ্য ফুটবল নিয়ে আস্ক করলো। আমিও ফুটবল নিয়ে কথা বললাম, যে নটরডেমে আমি ক্যাপ্টেন হিসেবে ছিলাম, সেগুলো নিয়ে আস্ক করলাম। পরবর্তীতে মোটামুটি ভাইবাটা ভালোই হলো। কালকে মানে পরবর্তী দিন রেজাল্ট দিল। এন্ড আমার অ্যাডমিশনটা মানে আমি 3টা টার্গেট করছিলাম বাংলাদেশে, তিনটাই হয়েছে। এই জন্য আর বাংলাদেশের বাইরে যাওয়া হয় নাই। বিউপি আইবি বিউপি আইবি ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, আপনাদের লাইফে কি এরকম কোনো মানে যে কোনো কিছু একটা মোমেন্ট বা কোনো একটা মানুষ বা কোনো একটা ঘটনা যেটা মনে হয় যে আপনি আজকে যেরকম সেটাকে অনেক বেশি শেপ করছে, বা থাকে না টার্নিং পয়েন্ট এই টাইপের? আমার জন্য এটা নটরডেম কলেজ, আমার জন্য নটরডেম কলেজ এবং নটরডেম কলেজের শিক্ষক
আমার মানে আমি এই টিচারদের থেকে যে পরিমাণ ইনফ্লুয়েন্স হয়েছি, এই টিচার মানে আমি এত শিওর যে আমি নটরডেম কলেজে না পড়তাম, আমি হয়তো বা আমার লাইফের অনেকগুলা মানে ওই যে তুমি যে ডোমিনোজ ইফেক্ট, বাটারফ্লাই ইফেক্টের মতো হয়তো অনেক কিছুই কাজ করতো, যেটা হয়তো বা আজকে আমি এখানে থাকতাম না, আজকে হয়তো বা আমি যেখানে পড়তে চাচ্ছি বা যেটা করতে চাচ্ছি সেটা করতে পারতাম না। সো অল থ্যাঙ্কস টু বা অল ক্রেডিট গোস টু নটরডেম, মানে আমার জন্য অনেক স্পেশাল। আমার ক্ষেত্রেও সেম, মানে আমার ব্যাপারটা হচ্ছে যে আমি ভালো স্কুলে পড়ি নাই, তো স্কুলে যে অ্যাকচুয়ালি টিচাররা পড়ায় আমি এই বিষয়টা জানতাম না। আমি জানি স্কুলের টিচার এরকমই হয়, মানে পড়ায় না, সবাই গিয়ে কোচিং এ ডেকে পড়ায়। আমি আসলে এই বিষয়ে ফ্যামিলিতে ছিলাম, স্কুলে অ্যাকচুয়ালি ভালো পড়ায় বা টিচাররা মানুষের লাইফে একটু ইনফ্লুয়েন্সিয়াল হতে পারে। এটা আমি এনডিসি তে গিয়ে যখন ফার্স্ট ক্লাসটা করছি, আমি দেখলাম যে প্রত্যেকটা টিচার প্রথম দিন এসে একটু খোঁজ গল্প করবে, তোমরা বাবা কলেজে আসছো, কে কোন না। স্কুল থেকে। না, ফার্স্ট ক্লাস ফিজিক্স স্যার আসলো, বললো, আমরা আজকে ভেক্টর পড়বো। পরে ও সুন্দর 50টা মিনিটের ক্লাস, 50 মিনিট একদম ফ্লুয়েন্ট একটা লেকচার দিল, সবাই নোট করলো, তুলো গেল। নেক্সট আমাদের স্যার আসলো, ডন স্যার, ওনার নাম ডন, স্টিফেন ডন, স্টিফেন ডন সরকার। উনি এসে উনি সুন্দর কেমিস্ট্রি পড়াইলো, সব করলো। লাস্টের 5 মিনিট উনি একটু গল্প টল্প স্টার্ট করলো যে দেখো এখন তুমি এনডিসি তে আসছো, তো তোমার উপর এখন সবার অনেক এক্সপেকটেশন বেড়ে গেছে। সো তখন বেল দিয়ে দিছে, স্যার বলে যে একটা কথা বলে শেষ করবো, স্পাইডারম্যান মুভিটা দেখছো আশা করি সবাই। আমরা একটু টিচার মানুষ স্পাইডারম্যান মুভির রেফারেন্স দিচ্ছে, বলে যে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, এটা বলে জাস্ট ঠাস করে বের হয়ে গেছে। আমি তো হাই হাই, সেই টিচার অবস্থা এখানে। দেখতেছি যে কারো ক্লাসে খারাপ লাগতেছে না, সবার ক্লাসে করে পড়াইতেছে খুবই ভালো। তারপর সবাই খেলতেছে, বাস্কেটবল করে সব বাস্কেটবল খেলতেছে, আমি ফুটবল খেলতাম, এদিকে ইয়ে খেলা হইতো, বডি দেখে মনে হয় না ফুটবল খেলতে পারি না। ফুটবল খেলতেছি, এই করতেছি, ল্যাব করতেছি। আমি ল্যাবের ফিজিক্স ল্যাব হচ্ছে অনেক মজা। তো এখানে ফার্স্ট ল্যাবে ওরা হচ্ছে ইয়ে করতে হয়, মানে মেজারমেন্ট করতে হয় আর একটা জিনিস। তো এটা নিয়ে সবাই ল্যাবে রিটেক খাইতো, খালি আবার দিত আবার দিত। তো এটা নিয়ে একটা ফান এক্সপিরিয়েন্স ছিল। তারপর সব মিলে মোটামুটি, আর ফেস্ট হইতো অনেক, ওমর ই করে বলতে পারবে, প্রচুর ফেস্ট হইতো, মানে প্রতি সপ্তাহে, মানে 12 মাসে 13 পার্বণের মধ্যে একটা অবস্থা। তা আমার থার্সডে তে 5টা পর্যন্ত ল্যাব থাকতো ফার্স্ট ইয়ারে থাকতে। এখন মোস্ট ফেস্ট হচ্ছে থার্সডে বিকালের থেকে স্টার্ট হয়, ফ্রাইডে স্যাটারডে, সব ফেস্ট এভাবে হতো। তো প্রতি থার্সডে দেখতাম যে ক্যাম্পাসে কিছু না কিছু একটা হইতেছে, ক্লাসে মন বসে ল্যাব থুয়ে ওখানে ঘোরাঘুরি করতেছি, স্টল বসতেছে। তারপর ফ্রেন্ডরা তো থাকতো অর্গানাইজিং এ, আমরাও ক্লাব করছি, আমরাও ছিলাম। তো আমি জানি যে আমার কোনো না কোনো ফ্রেন্ড আছে, তো গিয়ে আমরা সুন্দর খাইতেছি, মানে অনেক স্পন্সরে খাবার দাবার দিত আর কি। তো এটা নিয়ে অনেক মজা হইতো। তো একটা মানে আমাকে যদি শেপ করে কিছু যদি বলতে পারি, এনডিসি অবভিয়াসলি হ্যাজ টু বি এনডিসি। আমার এই নর্ডামের একজন টিচার, আইসিটির আনিস স্যারের কথাটা মনে পড়লো। সে একটা খুব সুন্দর একটা কথা বলছিল, মানে ওইটা আমি অলওয়েজই ধারণ করার চেষ্টা করি যে ডোন্ট থিঙ্ক ইউ আর নাথিং, ডোন্ট থিঙ্ক ইউ আর এভরিথিং, থিঙ্ক ইউ আর সামথিং হু ক্যান অ্যাচিভ এনিথিং। মানে এই ব্যাপারটা আমাকে মনে হচ্ছে যে হ্যাঁ, মানে নিজেকে খুব বড় ভাবাটাও উচিত না, আবার নিজেকে একদম যে একদম কিছুই না এটা ভাবাটা কখনো উচিত না। আমার জন্য যা প্রয়োজন সেটা চেষ্টা করলে হয়তো আমি যেটা টার্গেট করবো সেটা অ্যাচিভ করতে পারবো। এই ব্যাপারটা আমাকে অলওয়েজই, মানে যখনই আমি লাইফে ডিপ্রেসিং কিছু থাকি, আমি চেষ্টা করি যে আচ্ছা না, স্যার এই কথাটা মনে করার এন্ড ওইটাকে ধারণ করে কিছু একটা করা যায় কিনা, মানে আমার পক্ষে পসিবল কিনা চিন্তা করতে। তো আমি একটু অবাক হলাম যে ওর জন্য নটরডেম এত স্পেশাল। আসলে নটরডেমে যারা পড়ছে, মানে আই ডোন্ট থিঙ্ক কেউ এটার সাথে ডিনাই করবে, মানে সবার লাইফের একটা যারা এনডিসি স্টুডেন্ট, আর মানুষ বলে না যে নটরডেমিয়ানরা কেন তো ভাব নেই, এটা সেটা করে, কিছু কিছু বেশি বেশি করে, ঠিক আছে, বাট ডিজার্ভ করে এটা। আমার সবচেয়ে যখন অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিল, মানে আমাদের সময় ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট নটরডেম, ইভেন আমার আইবিএ তে পুরো লিস্টটা জানো, ফার্স্ট বয় নটরডেম, সেকেন্ড বয় নটরডেম, থার্ড বয় নটরডেম, মানে টপ 10 এর 7টাই নটরডেম, মানে দ্যাটস ভেরি স্পেশাল। আর অ্যাডমিশনের টাইমে মানে আমি যেখানেই ভর্তি হতে গেছি দেখি যে আমার এনডিসি পরিচিত মুখ আছে, মানে এরাই ঘুরে ফিরে আমি সবসময় ওদের। আমি ভার্সিটিতে গিয়েও দেখলাম যে না 5-6 জন আমার কলেজের আমি দেখি চিনি, এন্ড আমাদের পুরো ব্যাচে থেকে 60-70-100 জন এনডিসি। তো মানে গিয়ে কখনো এমন ফিল করতাম যে আমি নতুন একটা জায়গায় চলে আসছি, আমি ফ্যামিলিয়ার ফেসেস দেখে অভ্যস্ত যে না এদের আমি চিনি। তো এটা একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, আপনারা যদি নিজেদের পাস্ট সেলফকে, যে কোনো বয়সের, ছোট থেকে এখন পর্যন্ত যে কোনো বয়সের একটা পাস্ট সেলফকে কোনো একটা অ্যাডভাইস দিতে পারতেন, তাহলে কি অ্যাডভাইস দিতেন? আমি বলবো যে আমার পাস্ট সেলফকে, যে নিজেকে আমি ছোটবেলা নিজে মানে আন্ডার কনফিডেন্স, আমি কখনোই মানে এই যে আমি এখন ক্লাস নেই, ঘন্টার পর ঘন্টা ক্লাসে কথা বলি, একটা আমাদের ক্লাসগুলো একটা স্টুডিও বদ্ধ রুম, ওর মধ্যে আমি 1000-2000 মানুষের সাথে কথা বলতেছি, এটা আমি কখনো, আমি যদি আমি পাস্ট সেলফকে দেখাতে পারতাম যে দেখো যে তুমি এটা করবা, বা আমি দেখাতে পারতাম, অনেক সারপ্রাইজ হতো, বলতো যে কিভাবে। আমি বলবো যে কখনো নিজের ব্যাপারে একটা ছোট ফিল করো না, যেটা আমি আগে করতাম। আমার ব্যাপারে যেটা আমি বলবো যে আমি এখন অনেক এক্সপ্লোর করি, আমি অনেক মানুষের সাথে কথা বলি, যেহেতু বিবিএ ডিগ্রিটা করতেছি, তো এখানে আমাকে অনেক আননোন পিপলদের সাথে, অনেক কোম্পানির মানুষের সাথে কথা বলতে হয় এবং একটা কনফিডেন্স নিয়ে তাকে পৌঁছাতে হয়। এন্ড আমি মনে করি যে মানে আমার ওই পাস্ট সেলফটা এরকম ছিল না, সে অনেক বেশি ইন্ট্রোভার্টেড ছিল, সে অনেক মানে যেগুলো হচ্ছে স্কুল লাইফে কোনো ইভেন্ট ফেস্ট অর্গানাইজিং
এইটা শুনলে আমার কলিজা কাঁপতো যে এইটা মানুষ করতে পারে, ওর এত সাহস আছে। তারপর কলেজে উঠে যে ফেস্ট বললো, মানে আমি ক্লাবিং এ প্রথম দিন যখন ডিবেটে যাই, আমি কথা বলতে পারি, লাইক লেট ইট বি ইংলিশ এর বাংলা, বাট এরা এত কনফিডেন্স নিয়ে আজকে কথা বলতেছে, ওরা ওইখানে যে আবার আর্গুমেন্ট করবে, মানে ওই সাহসটা ছিল না। বাট একটা জিনিস অভাব ছিল, যে সাহসটা যদি আমি ওই সময়ে নিজের মধ্যে কোনোভাবে ইন্টিগ্রেট করতে পারতাম, যদি একটু হয়তোবা চেষ্টা করতাম, তাহলে হয়তোবা আরো বেটার কিছু করা যেত। তো এটাই, মানে আমি আই হোপ, মানে আই উইশ আমার কাছে ওই কনফিডেন্সটা ওই সময় থাকতো। তো আমি সবাইকে পার্সোনালি আমার স্টুডেন্টদেরকে বলবো, নতুন কোনো জিনিসকে এক্সপ্লোর করা, নতুন কোনো মানুষের সাথে কথা বলা, মানে এটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। হয়তো আজকে মনে হচ্ছে না, বাস আজ থেকে 5 বছর 10 বছর পরে তুমি নিজে রিয়েলাইজ করতে পারবা যে কমিউনিকেশন স্কিলটার উপরে অ্যাকচুয়ালি কিছু নাই তেমন। তুমি মানুষের যদি নিজেকে এক্সপ্লেন করতে পারো, নিজেকে কাউকে ইমপ্রেস করতে পারো, ব্যাপারটা আসলে অনেক ফিউচার অনেক বেনিফিট দিয়ে থাকে। আপনাদের ফার্স্ট জব কি ছিল, বা ফার্স্ট টাকা ইনকাম করছেন কবে? আমি ফার্স্ট টাকা ইনকাম করছি ছোটবেলায় ঈদ কার্ড বিক্রি। তো আমাদের আসল বিক্রি না, বিক্রি আমার পড়া উচিত ছিল। সো মানে ঈদের টাইমে হচ্ছে এলাকায় সবাই হচ্ছে বিভিন্ন ব্যানার লাগাইতো, কোচিং এর ব্যানার, ওগুলো তো কাঠের ফ্রেম দিয়ে করতো, তো আমরা ওগুলা নামাইতাম, 4-5 মিলে নামাইতাম, নামাই ওগুলোর মধ্যে হচ্ছে রশি রশি দিয়ে একটু কালারফুল দিয়ে দিয়ে ঈদ কার্ড হচ্ছে আমরা একটা দোকান চিনতাম যেখানে কমের মধ্যে পাওয়া যায়, অনেক দূর পর্যন্ত হেঁটে যেতাম, ওখান থেকে কিনে এনে দিতাম, এন্ড ওখান থেকে ভালোই একটা প্রফিট হতো। এটা হ্যাঁ, 1 টাকা দিয়ে কিনে 5 টাকা। আরেকটা মজার জিনিস মনে পড়ছে, আমাদের টাইমে ওমর জানোস না জানি না, পোকেমন কার্ড অনেক ফেমাস হয়ে গেছে। পোকেমন কার্ড, তো পোকেমন কার্ডে ছাড়া নকল অনেক পাওয়া যেত, কিন্তু আমরা জানতাম যে আসলগুলা কোন কোন দোকানে পাওয়া যায়, আমরা খুঁজে খুঁজে বের করছি। তো একটা মানে পোকেমনের 3টা ইভলিউশন হয়, যদি তোমরা পোকেমন দেখছো আশা করি, আমি বেশি বুড়া হয়ে গেছি কিনা জানি না পোকেমন দেখ। আচ্ছা, তো আমার 3টা খুব ফেমাস পোকেমন আছে, বালবাসর, আইভিসর, ভিনাসর। তো আমি 3টা একটা 15 টাকার প্যাকেটে পাইছি, যেটা আসলে মানে পায় না মানুষজন, এন্ড ওইটা আমি 1000 টাকা দিয়ে বিক্রি করছি। তো এটা বিজনেস, মানে ওটা আমি বিক্রি করতে চাই, দিস ইজ বিজনেস এটা। তারপরে কলেজ ওঠার পর আমি হচ্ছে টিউশন করাইছিলাম একটা। সো মানে একটু বড় অ্যামাউন্ট যদি বলি, ওখান থেকে ফার্স্ট আমি 3000 টাকা একটা টিউশন করানো স্টার্ট করছিলাম। আমার ক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে টিউশন অফার আসছিল, বাট আমি টিউশনকে কখনো মানে ইনভেস্ট করি নাই, কারণ আমি চাচ্ছিলাম যে আপাতত, যেহেতু বললাম যে যেহেতু বিকেএসপি যেতে পারি নাই, ক্রিকেটার হতে পারি নাই বা ফুটবলার হতে পারি নাই, তো এখন আমার কিছু অপশন নাই, আমাকে পড়াশোনাই করতে হবে। তো পরবর্তীতে পড়াশোনায় ফোকাস ছিলাম, এন্ড আমি যখন আলটিমেটলি আমার ভার্সিটি মানে শুরু করি, তখন হচ্ছে গিয়ে একটা প্ল্যাটফর্ম মেন্টার্স, তো এখানে হচ্ছে আমি আইবি এর অ্যাডমিশনের জন্য স্টুডেন্টদেরকে পড়ানো স্টার্ট করি। সো ওইখানে আমার মেইনলি ফার্স্ট ইনকাম সোর্সটা কাজ করে। সো মানে আফটার ইউ কমপ্লিট দ্য হোল ব্যাচ, ওরা তখন একটা মানে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের টাকা দেয়। সো ওই সময় মনে হচ্ছে যে না, এখন আমি ইন্ডিপেন্ডেন্ট, এখন আমি ইনকাম করা স্টার্ট করছি, এরপর থেকে বাসা থেকে আর টাকা নেওয়া। আচ্ছা, আপনাদের এসিএস এর সাথে জার্নি কিভাবে শুরু? আমি হচ্ছে 3 বছর যেহেতু স্টুডেন্টদেরকে মোটামুটি পড়িয়ে আসছিলাম, তো 3 বছর ওদেরকে আইবি অ্যাডমিশন বা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন বা যারা বাইরে চলে যাবে ওদের জন্য কাজ করছিলাম। এন্ড আই ফেল লাইক যে আমি মোটামুটি আমার সাইড থেকে সবকিছুই কমপ্লিট করছি। সো লাস্ট ইয়ার ছিল কিছু একটা এক্সপ্লোর করার মতো, মনে হলো যে নতুন কিছু এক্সপ্লোর করা যায় কি না। মানে প্ল্যানেই ছিলেন আপনি? আমি কমপ্লিটলি অফলাইন। সো পরবর্তীতে এসিএস এর মাসরুর ভাইয়া, সে হচ্ছে কি অ্যাপ্রোচ করলো, আচ্ছা ওমর, অনেক তো পড়াইছো অফলাইনে তুমি হাইয়েস্ট কয়জনকে কেটার করতে পারো? আমি তাকে পুরোপুরি বললাম, মাসরুর ভাইয়ের সাথে পরিচয় হচ্ছে কি আইবিএডি ইভেন্টস থেকে, উনি আইবিএডি। সো পরবর্তীতে উনি বললো, আচ্ছা অফলাইনে তুমি হাইয়েস্ট এতজনই করতে পারো। আর আমার কাছে সবসময় মনে হচ্ছে কি, টাকার থেকে বেশি, মানে আমি যখন লেটস আমি একটা টিউশন করাচ্ছি, ওই টিউশন শেষে মাসে আমাকে লাইক পার ক্লাস 2-3 হাজার করে টাকা দিলেও ভালো একটা অ্যামাউন্ট চলে আসে, মানে আমার হাত খরচের উপরে অনেক টাকা চলে আসে। বাট আমি হাইস্ট একজনকে সার্ভ করতে পারতেছি। এইটাকে সলভ করা যায় কিভাবে? আমি সেকেন্ড ইয়ার থেকে ব্যাচ ক্রিয়েট করি। তো একটা ব্যাচে যখন আমার 8-9 জন স্টুডেন্ট হয়ে যায়, সবার থেকে টাকা আমি আরো বেশি টাকা পাচ্ছি। বাট এখানেও কয়জন? 8-9 জন। বাট কখনো আমি 50 জনকে সার্ভ করতে পারবো না, আই ডোন্ট হ্যাভ দ্য স্পেস। আমি হয়তো বা প্ল্যাটফর্মের আন্ডারে গিয়ে কোনো কোচিং এ আমি হয়তো হাইস্ট গেলে 30-40 জনকে পারতেছি। তখন আমার মনে হলো যে মাসুর ভাইয়ের এই কথাটা ভালো লাগলো, যে তুমি যখন অনলাইনে আসবা, মানে ইউ হ্যাভ দ্য পটেনশিয়াল যে তুমি একটা লার্জ অডিয়েন্সকে সার্ভ করতে পারবা, এন্ড তোমাকে মানুষ মনে রাখবে, তোমাকে মানুষ তোমার বেনিফিটটাকে মনে রাখবে। সো আই থিঙ্ক এটা তুমি ভাবতে পারো। পরে আমি একটু সময় নিয়ে চিন্তা করি যে হ্যাঁ, শিফটিংটা করা যেতে পারে। যেহেতু 3 বছর এখানে আমি অনেক কিছু দিয়ে ফেলছি, লাস্ট ইয়ারে এমন কিছু দিতে পারবো না যেটার জন্য হয়তো বা এমন কোনো বড় অডিয়েন্সকে সার্ভ করতে পারবো না, যারা অ্যাকচুয়ালি তাদের জন্য ভালো হবে, বাট অনেক বড় অডিয়েন্সটাকে মিস করতে পারি। দেন আমি হচ্ছে গিয়ে এসিএস এ আসি, এসিএস এ কথা বলি, এসিএস এ অপার ভাই, মাসরুর ভাই, রাকিব ভাই, সবার সাথে পরিচয় হই। সো পরবর্তীতে আলটিমেটলি এসিএস আমার ক্লাস নেওয়া স্টার্ট হয়। আমি আইবিএ
মেইনলি কোর্সটা কন্ডাক্ট করি অ্যাজ আ ডিরেক্টর, এখানে আমি আসি। সো তার পরবর্তীতে ফাইনাল ডিভিশন ব্যাচ যারা হচ্ছে গিয়ে আইবি এর, যারা হচ্ছে এইচএসসি কমপ্লিট করে ওদের জন্য, তার পরবর্তীতে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর অ্যাডমিশন নিয়ে থাকে ওদেরও কিছু সিকের ওয়েটে ইংলিশ এসে থাকে। সো ইংলিশ পার্টটা আমি দেখেছিলাম। সো এইভাবে করে আমার জার্নি স্টার্ট হয়। দেন ফিউচার স্কুল, অনেক বড় একটা অডিয়েন্স, অনেক কিউট কিউট স্টুডেন্টস এখানে। সো রাকিব ভাইয়া, অমিয়, তুমি, তারপর হচ্ছে এখানে এত এত ভালো ভালো টিচারদের মাঝখানে ক্লাস নিতে পারেন। এখানে মোটামুটি অনলাইনে আমি মিস করতেছিলাম। মিসটা কি, মানে আই এম টেকিং এ ক্লাস বাট আমার আশেপাশে কেউ নেই, মানে আমি একটা বদ্ধ রুমের মধ্যে, রুম থেকে বের হচ্ছি একটা স্টুডিও শেষ। ফিউচার স্কুলে আমি এই ব্যাপারটা একটু এনজয় করি যে না, এখান থেকে ক্লাস থেকে বের হওয়ার পরে অমিয় হাঁটতে হাঁটতে, অমিয় একটা জুস খাচ্ছে, তানবীর দেখলাম যে কোথাও চলে যাচ্ছে, ও কিছু খাইতে যাচ্ছে, তারপর হচ্ছে সাদমানকে দেখি খাইতেই থাকে। সো মানে সবার সাথে কথাবার্তা হয়, দেখি আবিদা বসে বসে কাজ করতেছে, তুমি বসে থেকে কাজ করো। So এই ব্যাপারটা আমার কাছে খুবই আমি এনজয় করছি ফিউচার স্কুলে। আর এই ব্যাপারটা মানে অনলাইন মানে অফলাইন থেকে শিফটিংটা অনলাইনে আমার জন্য ফার্স্টে কয়েকদিন প্যারা ছিল যে আমি একটু লোনলি ফিল করতেছিলাম, বাট ফিউচার স্কুলে এসে আমি ব্যাপারটা খুবই বেশি এনজয় করছি। আমার ক্ষেত্রে গল্পটা অনেক মানে বিশাল বড় ব্যাক স্টোরি আছে। সো 2018 এর দিকে আমি যখন নটরডেমে চান্স পাইছি তখন হচ্ছে টিচার খুঁজছিলাম ফার্স্ট ইয়ারের দিকে যে কার কাছে পড়া যায়। তখন আমি শুনছি এলাকায় একটা বইয়ের ভাই আছে, সে খুব পপুলার। এন্ড সে হচ্ছে যে মানে একটা বাসার মধ্যে ওর ভাইয়ার সিস্টেমটা ছিল যে রুমের মধ্যে 8 জন ঢুকে পড়াবে, বাকি 8 জন ওপেন স্পেসে গিয়ে ওয়েট করে আর কি, এরকম করে এরকম 8 জন করে করে পড়ায়। তো আমি অনেক লেট করে ফেলছিলাম, 2 মাস হয়ে গেছিল। ওনার কাছে আমি আর গিয়ে পড়তে পারিনি। তো যাই হোক, পরে পড়া হয়নি। দেন কোভিড এর ঠিক মানে এইচএস এর ঠিক আগে 2020 সালের জানুয়ারির দিকে আমি ফিগার আউট করলাম যে একজন অনলাইনে ফিজিক্স পড়ায়, ওনার নাম হচ্ছে নুমেরি সত্তার অপার। দেখি যে অপার্স ক্লাসরুম নামে একটা ভালোই ক্লাস টাস করায়। আমার 2-1টা চ্যাপ্টার একটু কম ছিল পড়া আর কি, আমি একটু প্র্যাকটিস করে ক্লাসগুলো করলাম, কিন্তু সেই পড়াতে ভালো বুঝতেছি। দেন সবকিছু হইলো, দিলাম টিলাম। দেন আমি 5-6 মাস পর মানে আমাদের যখন অ্যাডমিশনের লাস্টের দিকে, তখন জানি যে আমি এলাকায় যার কাছে পড়তে চাইতেছিলাম বেসিক্যালি ওইটা অপার ভাই ছিল। মানে অনেকে হয়তো জানো না, অপার ভাই আমি সেম এলাকায় থাকতাম আর কি, আমি অনেক পরে গিয়ে জানছি। তো পরে এরকম হইলো পরীক্ষা, অপার ভাই আমি যাই না, পড়তে পারি না। আমি জানছি ওটা আমার এইচএসসি পরে যে অপার ভাই আমাদের এলাকায় পড়াইতে, এবং আমি যে ভাবে পড়তে পারি না উনার ক্লাসে আমি অনলাইনে করছি। তো স্টুডেন্টদের জন্য একটা কথা যে অফলাইনে কিন্তু তুমি এই যে এরকম সবার কাছে পড়তে না পারো, বাট অনলাইনে আসলে কিন্তু সবার ক্লাস যে কোনো জায়গা থেকে করতে পারো। So আমি যেটা হয়তো অনেক টাকা দিয়ে পড়া লাগতো ওটা আমি ফ্রিতে ক্লাস করতে পারছি অফলাইন। অ্যাডভান্টেজ এটা অনেক বড়, যে আমরা তো ফিউচার স্কুল থেকে অনেক ফ্রি ক্লাস দিয়ে বেড়াইতেছি। তো ইউজুয়ালি দেখা যেত আমরা যদি 1-on-1 ওটা নিতাম তাহলে হয়তো ডিফারেন্ট চার্জ, ওই অডিয়েন্সটাকে সার্ভ করা সম্ভব না। সার্ভ করাই সম্ভব না। আমি এখন ঢাকায় বসেছি, তেমন একটা স্টুডেন্টকে আমি চাইলেও তোমাকে পড়াতে পারবো না। প্লাস অফলাইনে কি হয়, মানে আমার কাছে পার্সোনালি মনে হয় কি, মানে অফলাইনে যখন তুমি কোনো টিচারের কাছে যাচ্ছি আমরা ক্লাস করতে, আই এম নট শিওর যে সে কতটুকু পড়াইতে, মানে সে হয়তো বা তার চেয়েও বেটার একজন থাকতে পারে, আই এম নট শিওর। সে ভালো পড়াচ্ছে আমি বুঝতে পারতেছি, দ্যাটস ওকে। বাট এখানে আসলে আমার কাছে ওই যে অপশনটা বা ভ্যারাইটিটা থাকে না, তাই না? বাট অনলাইনে তোমার হয়তো বা এই টিচার, মানে সব টিচারই ভালো, বাট হয়তো তোমার কাছে মনে হচ্ছে এই টিচারের পড়ার থেকে বেটার এই টিচারটা, ওই এক্সপ্লোর করার সুযোগটা থাকে, যেটাতে মনে হচ্ছে না যে আমি এই টিচারের ক্লাসটা একটু বেশি বুঝি, ওই টিচারের টপিকটা ক্লাসটা পেয়ে যাচ্ছি, সো বের করে এসে নিজের মতো করে একটু ক্যাটার করে দেখা যায়। এটা অনলাইনের একটা বেনিফিট আমার মনে হয়। স্টোরিটা হচ্ছে এরকম যে আমার অ্যাডমিশন মোটামুটি শেষ হয়েছে, আমি এখন শিওর না যে আমি কোথায় ভর্তি হবো। আমি সব পরীক্ষা শেষ, তো আমার কাছে অনেকগুলো অপশন আছে, আমি এখন অনেক কনফিউজ যে আমার এখন কোথায় ভর্তি হওয়া উচিত। ওই টাইমে হচ্ছে 10 মিনিট স্কুল থেকে একটা দেখছি, পোস্ট দেখলাম যে ওখানে টিচার রিক্রুট করতেছে। এন্ড ওটা হচ্ছে এটা হচ্ছে 21 সালের অক্টোবর বা নভেম্বর, এই টাইমটা নভেম্বর দিকে যখন অ্যাডমিশন মাত্র শেষ হয়েছে আমার। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি এখন ফ্রি বসে আছি, এটা ডিসাইড করে এটা অ্যাপ্লাই করে দিছি, অ্যাপ্লাই করে। সো দেন হ্যাঁ, ভিডিও সাবমিট করা লাগতো। 10 মিনিট স্কুলের প্রথম দিকে একটা অনলাইন ভিডিও রেকর্ড করে সাবমিট করা লাগতো করার জন্য, আমি করে দিলাম। ঠিক আছে, ভালো। পরে আমাকে দেখলাম যে মেইল আসছে যে আমাকে কল করছে মানে মেইন ইন্টারভিউর জন্য। মানে ফার্স্ট রাউন্ডে সিলেক্টেড হয়েছে, এখন রাউন্ড 2 এটা হচ্ছে অফলাইনে গিয়ে ওদের অফিসে গিয়ে। সো 10 মিনিট স্কুলের অফিস আগে মিটফুট দিয়ে এইচএসসি ছিল। তা আসলাম, গিয়ে দেখি যে ওখানে ভাইবা বোর্ডে বসা হচ্ছে সিরিয়ালে আইমান ভাই, তারপর তার পাশে অপার ভাই, তার পাশে শুভ্র ভাই, আরো কয়েকজন এরকম বসেছিল। তো ওনার একটা টপিক এক্সপ্লেন করতে, আমি আমার সিরিয়াল অনেক পরে ছিল, আমি দেখলাম যে সবাই বলতেছে টলতেছে, জেনারিক টপিকই বুঝাইতেছে। আমি গিয়ে না টপিক বুঝানোর আগে আমি টপিক বুঝতে গল্প করা স্টার্ট করি, আমার খেয়ালও নাই। দেন দেখি সবাই অনেক হাসতেছে জিনিসটা, আমি বুঝলেন ওরা মজা পাইলো কি নাকি আমার আমার উপরে হাসতেছে না আমার সাথে হাসতেছে, এটা নিয়ে আমি একটু প্যারা গেছি। পরে দেখি না লাস্টে ক্লাসে যাবো সবাই অনেক প্রশংসা করছে, না তুমি এটা পরে আমি বুঝছি যে হয়ে গেছে মনে হয়। পরে 2-1 দিন পর দেখি যে না আসলো। তারপর তারপর 10 মিনিট স্কুল গেল, ওটা না হয় পরে বলি। 2-3 বছরের মতো ছিলাম 10 মিনিট স্কুলে 2024 সাল পর্যন্ত। দেন আমি যখন ফাইনাল ইয়ারে উঠছি, উঠার পরে আমার মনে হয়েছে যে 10 মিনিট স্কুল তো ছিলাম, সার্ভ করছি একটা হিউজ অ্যামাউন্ট অফ পিপলকে। এখানে একটা জিনিস অ্যাড করি, 10 মিনিট স্কুলে আমি যখন এইচএসসি সেগমেন্টে একটু পরে স্টার্ট করছি পড়ানো। এইচএসসি পড়ানোর সময় আমি হচ্ছে যে তখন হচ্ছে আমি
রাকিব ভাইকে চিনছি। রাকিব ভাইকে মেইনলি চিনছি হচ্ছে 21 সালের লাস্টে যখন কুয়েটের অ্যাডমিশন পরীক্ষা দিতে যাব, তার আগে ক্যালকুলেটর হ্যাক সিরিজ হবে, একদম প্রথম ক্যালকুলেটর হ্যাক সিরিজ ভাইয়াটা লঞ্চ করছিল। হ্যাঁ, এটা দিয়েই মনে হয় আমারও বেসিক্যালি ওটা দিয়ে রাকিব ভাইকে চিনা আছে। আমি দেখছি যে এত বড় বড় ইন্টিগ্রেশনের ম্যাথ একদম এত সহজে করে ফেলে, এটা কখনো জানতাম না। সেই তো পরে আমার ওই পার্টে গিয়ে থেকে দেখি রাকিব ভাই ক্লাস নিচ্ছে, ওনার এখন কি অবস্থা, উনি এখন কন্টিনিউ করে কিনা। পরে দেখি না ওনার প্লেলিস্ট টেলিস্ট আছে। সো আমার এমন একটা পার্ট আছে যে আমি 10 মিনিট স্কুলে একটা কোর্সে পড়াতে যাবো, আমি পড়ানোর আগে আমি রাকিব ভাইটা লেকচার দেখে অনেক কিছু শিখে গেছিলাম। এন্ড উনার পড়ানোটা দেখে মানে পড়ানোর ক্ষেত্রে আমাকে কে ইনফ্লুয়েন্স করছে এটা আমি বলবো রাকিব ভাই। রাকিব ভাইয়ের পড়ানোর স্টাইলটা আমার মোটামুটি ইনফ্লুয়েন্স হয়েছে আমি ওখান থেকে। তো দেন রাকিব ভাই রিসেন্টলি যখন গত বছরের দিকে কত 200 or 300 কে সাবস্ক্রাইবার আছে, আমার ভাইয়ের সাথে অ্যাড ছিল না। আমি ভাবছি এত বড় মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, সে অ্যাকসেপ্ট করবে কিনা। উনার বিশাল বড় একটা মেসেজ লিখে পাঠাইছি যে আমি অলওয়েজ আপনাকে আইডলাইজ করি, আমার অনেক ভালো লাগে, কংগ্রাচুলেশন এই সেই হ্যান তেন। দেন যখন আমি 4th ইয়ারে উঠলাম লাস্ট ইয়ারে, তখন হঠাৎ করে দেখি একদিন রাকিব ভাই মেসেজ দিচ্ছে। আমি আমি একটু ভুল দেখতেছি, আমাকে কেন মেসেজ দিবে। পরে দেখি যে না, ওর ফিউচার স্কুলে। তারপর আমার ওহি ভাই আছে, ওনারা কল করছে, আসলাম, দেখা হইলো, কথা হইলো। দেন আমি বললাম যে না, এখন লাস্ট 1 বছর আছে, এক জায়গাতে ছিলাম, অন্য জায়গায় ট্রাই করে দেখি কেমন। বাট আই থিঙ্ক ওটা অনেক ভালো একটা ডিসিশন ছিল, কারণ এখানের যে এনভায়রনমেন্ট একদম কমপ্লিটলি ডিফারেন্ট। মানে এখানে আমি আমার সাথে আমার কো ওয়ার্কার্স না, মানে তোমরা বেসিক্যালি আমার ফ্রেন্ডস এর মতো। আমরা এমন না যে আমরা শুধু পড়াশোনা নিয়ে আলাপ করতেছি। ওমরের সাথে আমি এমন হয়ে গেছে কক্সবাজার গিয়েও দেখা করছি। একদিন আমি কক্সবাজারে ব্যাচ ট্রিপে, পরে আমি দেখি যে ওমরের স্টোরি, ওমর আমি বলি, কিরে তুই কই? বলে, আমি কক্সবাজার। বলে, আমিও তো কক্সবাজার। এরপর আমরা ঘুরছি অনেকক্ষণ। আমরা রাতে বসে বসে মাছ খাইছি। ফিউচার স্কুলে আসার পর দেখা গেছে আমাদের ক্লাস শেষে 10টা 10:30 বাজছে, রাকিব ভাই হঠাৎ করে কল দিয়ে বলে, অমিত চল আসে আমরা ঘুরে আসি। যারা আমরা টিচার আছে মাও চলে গেছি। মাওয়া চলে গেছে। একদিন আমরা কি হলো, ওমর আমার বল দে তুই আস, তুই এলাকায়, আমি তোর নিয়ে যেতেছি। আমি কই নিয়ে যাবি? মাওয়া। দেখছি ওরা সবাই গাড়ি বহর নিয়ে আসছে, মাওয়া যাবে রোজার মধ্যে। তো মানে আলটিমেটলি এখানে এসে কি হয়েছে, মানে আমি অনেক কিছু এক্সপ্লোর করছি। মানে আমি এখানে এসে অনেক মেমোরিজ ক্রিয়েট করতে পারছি, যেটা আসলে মনে হয় যে না আসলে হয়তো হতো। আচ্ছা, আপনাদের দুইজনের একটা জিনিস কমন দেখা যায়, দুজনে একটা হেলমেট পরে ঢুকেন অফিসে। প্রত্যেকদিন দেখি। তো আপনাদের মানে এই বাইকে নিয়ে আপনাদের ফ্যাসিনেশন বা বাইকের প্রতি আপনাদের এটা আমি বলি, হ্যাঁ, বাইক নিয়ে ফ্যাসিনেশন কোনোদিনই ছিল না, আচ্ছা। আউট অফ নোওয়্যার। হুম। তো আমি হচ্ছে গিয়ে সকালবেলা একদিন একটা ভিডিও দেখি বাইকের, আর মনে হইলো যে বাহ, ভালোই তো বাইক টাইক চালাচ্ছে মানুষ, আমার এটা থাকা উচিত। মানে আমি আসলে এটার পিছনে অনেক রিজন আছে, যেটা হচ্ছে আমি অনেক পাঠাও ইউজ করতাম এক সময়। সো পাঠাও এভরি সিঙ্গেল ডে আমাকে এখান থেকে যখন ডিউ যেতে হচ্ছে বাসা থেকে, ওইখান থেকে আবার একটা জায়গায় যেতে হচ্ছে। সো এভরিডে আমার 5 থেকে 600 টাকা খরচ হইতো। তো আমি কস্ট ক্যালকুলেশন করছিলাম, আচ্ছা হ্যাঁ, করে দেখি কত টাকা আসে। দেখলাম আমার 3-4 লাখ টাকা চলে গেছে কয়েকদিন, মানে বছরে। তো এখন আচ্ছা 3-4 লাখ চলে গেছে, কিছু টাকা আছে, হয়তো একটা বাইক কিনে যেতে পারে। জাস্ট ভাবলাম, পরে আম্মুকে বললাম, বলে না এই বাসায় কোনো বাইক আসবে না। পরে একটু কনভিন্স করলাম যে দেখো আমার এরকম এরকম খরচ যায়, আমি একটু সেফ চালাবো, আমি একটু ঠান্ডা মাথার মানুষ। আসলে কি চালান সেফ? হ্যাঁ, সেফই চালাই, ওকে। খুবই সেফ, অ্যাটলিস্ট ওর থেকে অনেক সেফ চালাই। আল্লাহ না, আমি খুবই ভদ্র চালাই। পরবর্তীতে হচ্ছে গিয়ে কনভিন্স হইলো, আম্মু কনভিন্স হইলো, আব্বু একটু কনভিন্স হইলো। পরের দিন সকালে গিয়ে বাইক। সো আলটিমেটলি আমি জানতাম না কোনটা ভালো না কি কিরকম, মানে এখন মোটামুটি স্যাটিসফাইড আছি। অমিও বলছে ভালো বাইক, খারাপ না আমারটা। সো চলে আর কি। সো মোটামুটি ওই তো, মানে এটাই ছিল আমার বাইক কেনার পিছনে এক্সপিরিয়েন্স। আমি ছোটবেলা থেকে বাইক জিনিসটাকে অপছন্দ করতাম। যারা বাইক চালাতে আমাকে দেখতে পারতাম ছাপড়ি ছাপড়ে। মানে এলাকায় রুম রুম কি দেখা যেতেছে, আমার খুবই বিরক্ত লাগতো। আমি কখনই এই জিনিসটা ফ্যান ছিলাম না। আমার সবসময় ইচ্ছা ছিল যে না, আমি কিনলে আমি গাড়ি কিনবো, আমি বাইক জীবনে মারলেও আমি কিনতেছি না। এরপরে যখন আমি মানে কলেজ ভার্সিটিতে উঠলাম, কলেজ থাকতে তো কলেজ হেঁটে যেতে পারছি, স্কুল আমার বাসার কাছে ছিল। So আমার কখনো ট্রান্সপোর্টেশন নিয়ে কোনো প্যারা হয় নাই। প্যারা হওয়া স্টার্ট হয়েছে ভার্সিটিতে। এখন আমার ভার্সিটি এমন একটা জায়গায় যেখানে ডিরেক্ট কোনো বাস নাই, সকালের ক্লাস যদি না থাকে আমি সকালে ভার্সিটির বাস দিয়ে গেলেও তো আমার বসে থাকা লাগতেছে। হুম। তা আমি চিন্তা করতাম, আচ্ছা ঠিক আছে, এরপর থেকে পাঠাও, ওই যে ওর মোটামুটি সিমিলার কাহিনী, পাঠাও ইউজ করে দেখতাম যে আমি অফিস যাওয়া লাগতেছে, তারপর ভার্সিটি এটা সেটা এখান সেখানে প্রচুর টাকা খরচ হয়েছে, জিনিসটা কনভিনিয়েন্ট না। হ্যাঁ, যে আমি কল করলে সাথে সাথে তো আসতে পারতেছি না, আমার টাইম নষ্ট হয়। টাইম নষ্ট হয় অনেক, এটাও একটা ব্যাপার। আর সবসময় যে আমি কল করলেই বাইক চলে আসবে এটারও কোনো গ্যারান্টি নাই। আর মাঝে মধ্যে অনেক টাকা ভাড়াও দেখে, মানে ভাড়া আপ ডাউন করতে অনেক। তো সব মিলে চিন্তা করলাম যে না, এখন কিছু একটা করা দরকার। বলছি না, তখন আমি নিজে বুঝি না, আমি তো বাইক কিনবো, আমি তো গাড়ি কিনবো। দেখলাম যে কমের মধ্যে গাড়ি কি কি আছে। পরে দেখলাম যে ইউজড গাড়ি আসছে কিছু, পরে দেখলাম যে 4 লাখ 5 লাখ টাকার মধ্যে গাড়ি পাওয়া যায়, 3 লাখ টাকায় তো গাড়ি পাওয়া যায়, আরে সেই গাড়িটা একটা কিনে ফেলা যায়। পরে আমি কিছু মানুষের সাথে কথা বললাম, যে তুমি যে 2 লাখ 4 লাখ টাকা দিয়ে গাড়ি কিনবা, ওটার প্রতি দেখা যাবে মাসে তোমার 1 লাখ টাকা খরচ হবে, দেখবে এটা চলে যেতেছে, এটা খুলে যেতেছে, এই সমস্যা ওই সমস্যা। পরে এক প্রকার আমার একটা টাকা বাধ্য হয়ে বাইক কিনতেছে, আমার কিছু করার নাই, কারণ আমি না পারতেছি কিছু করতে। আর
এত করার সম্ভব না, টাইমও বাঁচে। হ্যাঁ কিন্তু সেফ রাইড, হ্যাঁ মানে এত রাফ রোড আমি অনেক সেফ চালাই বাই দ্য ওয়ে, কেন জানি সবাই আমাকে মনে করে আমি উল্টা পাল্টা চালাই না, খুব ভালো বাইক চালাই। পরে একদিন গিয়ে রোজার মধ্যেই বাইক কিনছি, কেনার পর চালাতেছি। এন্ড আই থিঙ্ক বাইক থাকার কারণে আমি ফিউচার স্কুলে আসার সাহসটা নিতে পারছি, কারণ আমার বাসা এখান থেকে অলমোস্ট 20-22 কিলোমিটার দূর। সেম। সো মানে বাইক যদি আমার না থাকতো আমি হয়তো ফার্স্টে অ্যাকসেপ্টই করতাম না ফিউচার স্কুলে, কারণ এটা এত দূরে অফিস, আমার আসা যাওয়াতে মোটামুটি একটা হ্যাসেল। বাইক থাকার কারণে, মোটামুটি বাইকের কারণে আমি এখানে আসছি, এই সিলেবাসের বাইরে করতেছি। আমার রয়্যাল এনফিল্ড এর প্রতি অতটা, আমি রাকিব ভাইকে বলছি যে ভাই মানে এটা তো আসলে শখের বাইকের মতো, বাট আমার কনভিনিয়েন্সের জন্য বা সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে মানে ভালো বাইক ঠিক আছে, বাট আমার ড্রিম বাইক না। আমার ড্রিম বাইক কোনটা হতে পারে, মানে আমি এখনো ভাবিনি আসলে ড্রিম বাইক নিয়ে। সিএফ মোটো ড্রিম না, মানে লেটস সে R15M এরকম কিছু হয়তো বা, কিন্তু এরকম অনেকে ছাপড়ি ভাবতে পারে, এই জন্য নিচ্ছি না আর কি। আমার ক্ষেত্রে রয়্যাল এনফিল্ড আমার জন্য কম্প্যাটেবল না, কারণ আমি মানে আবার এত দূর থেকে যে আসতেছি, so এটাতে হইতো না আর কি। সব মিলে আমার মতে যে না, আমার খুব একটা আগ্রহ নাই। আচ্ছা, আপনাদের তো ছোটবেলা থেকে ফুটবল নিয়ে অনেক ইন্টারেস্ট, যেটা Yeah, শুনলাম। definitely, হ্যাঁ, football, আপনারা সেই। কোন ক্লাব সাপোর্ট করেন? রিয়াল মাদ্রিদ। এনি ডে বার্সা ইজ বেটার, এনি ডে। আচ্ছা, মানে লাস্ট সিজন দেখলেই বোঝা যায়। এর আগে চার Last সিজন, season- এর আগে 4 সিজন কেন দেখলাম। সাপোর্ট করেন একটু শুনি। আমি কিন্তু ফুটবল নিয়ে অনেক নুব, আই হ্যাভ নো আইডিয়া, কনভিন্স করেন আমাকে দুইজন কোনটা বেটার। আমি বলবো বার্সা মোর দ্যান আ ক্লাব বলো তোমরাই বুঝাও, মোর দ্যান আ না, ক্লাব। আমার ক্ষেত্রে আমি বলে দিই, হ্যাঁ ওরটা আমার একসাথে অ্যান্সার হবে। সব থেকে বেশি ট্রফি জিতছে রিয়াল মাদ্রিদ, সব থেকে বেটার টিম, প্রফেশনাল সব রিয়াল মাদ্রিদ। মানে আমি জানি এগুলো, জার্সিটাও সুন্দর রিয়াল মাদ্রিদ, কিন্তু আমার ক্ষেত্রে সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে 1%, লিওনেল মেসি। আর মেসির জন্য যদি ইন্টার মায়ামির খেলা দেখতে হয়, যেটা দেখছি আমি, ইজিলি দেখবো। ঠিক আছে, আমার ক্ষেত্রে ইটস অল অ্যাবাউট মেসি। মেসি ইমোশনের কারণেই হচ্ছে কি আমি বার্সা ফোকাস। ইভেন ও চলে যাওয়ার পরও যেই ছোট ইমোশনটুকু রয়ে গেছে, ওইটা এখন অনেক বেশি। Well, আমার ক্ষেত্রে আমি শুরুটা যদি বলি, আমি আর্জেন্টিনারই সাপোর্ট করতাম সবসময় 2006। বেট্রায়ার, হ্যাঁ বেট্রায়ার। সো আমি বলছি, আচ্ছা ঠিক আছে, খেলতেছে ভালো, বাট ক্লাব লেভেলে যে না, আমার আসলে দেখতাম যে তখন 2006-10 ওই টাইমে বার্সেলোনা একদম মানে কি বলবো, ওদের মনোপলি ছিল, যাই খেলে ওরাই জিত, ওরাই সবচেয়ে ভালো, ওরাই সবকিছু। তখন দেখছি ম্যান ইউ মাঝখান দিয়ে একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, আর তখন ক্রিস্টিয়ানো রোনালদো একটা প্লেয়ার, আমি বলি এরাও তো ভালোই লাগতেছে। তো পরে আমি দেখলাম যে না, ন্যাশনাল, আমি এটা অনেকে গালি খাইতে পারি অনেকের কাছে, তো আমি ন্যাশনাল টিম দেখা যেত আর্জেন্টিনা সাপোর্ট করতেছি, বাট আমি ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য আমি ক্লাব লেভেলে মাদ্রিদ দেখা স্টার্ট করছি। আর মাদ্রিদের খেলা যখন দেখা স্টার্ট করছি, তখন বার্সার সাথে মাদ্রিদ পারতো না, এমনও সিজন টাইম আছে 5টা গোলও খাইছে এক ম্যাচে। লাস্ট ইয়ারও খাইছে। আমি যখন দেখা স্টার্ট করছি তখন একবার 5 গোল খাইছে। তখন বলতাম যে না, আমি এইটারই সাপোর্ট করতে হবে, এটা আমার। এন্ড যেটা আসলে লাভ হয়েছে, মানে মাদ্রিদ আসলে বার্সার কয়টা জানি কাপ গত 10-15 বছর, আই ডোন্ট রিমেম্বার। না, রিয়াল মাদ্রিদ অ্যাকচুয়ালি মানে ওদের হিস্ট্রি সবকিছুই বেটার, বাট আমি যেটা বললাম আমার ক্ষেত্রে আর কি মেসি সবকিছু ইমোশন। আমার ক্ষেত্রে কখনো মেসি রোনালদো রাইভালরি, মানে রাইভাল হিসেবে দুজন কখনো আমি এক্স্যাক্টলি আমি মানে এনজয় করি। মেসির সাথে রোনালদো রাইভালরি যায়, এটা কি কথা মানে? ওকে, কন্ডেসেন্ডিং টোনে মেসির সাথে রোনালদো রাইভাল কিভাবে মানে ইউ ওয়ার্ল্ড কাপ ম্যান, মানে ওয়ার্ল্ড কাপের তুই ওয়ার্ল্ড কাপটা একটু খেলা দেখিস তুই। আমি রোনালদোকে কখনো পাইনি ওয়ার্ল্ড কাপে। গ্রুপ স্টেজে দেখি মাঝে মধ্যে খেলে, একটু গোল টোল দেয়, কিন্তু এরপরে আমি দেখি না আসলে। আমি এই কনভারসেশনে না যাই, আমার দুজনকেই ভালো, বাট রোনালদো একটু, যদি কম্পারিজন করতে কারে বেশি ভালো লাগে, ইট হ্যাজ টু বি রোনালদো, বিকজ আমি হার্ড ওয়ার্কিং মানুষদের বেশি ভালো লাগে। ডেফিনেটলি রোনালদো অনেক হার্ড ওয়ার্কিং, আমি রোনালদোকে অনেক বেশি অ্যাডমায়ার করি, বাট ওই তো মেসি। আচ্ছা, তো রাইভালরির কথা যেহেতু আসলে, আপনাদের তাহলে ফেভারিট রাইভালরি কোনটা, বা কোন ম্যাচ দেখতে অনেক পছন্দ করবেন, যে মনে হচ্ছে খুব জমবে? লাস্ট ইয়ারের ক্ষেত্রে এটা অবশ্যই ছিল বার্সা ভার্সেস রিয়াল মাদ্রিদ, হুম। খুব মনোযোগ দিয়ে দেখতাম। কারণ আমি এমনও দিন গেছে, মানে আমার কিছু ফ্রেন্ড আছে আমার এলাকার, সো ওরা আমাকে অনেক বেশি পচাইতো লাস্ট কয়েক বছর ধরে যে বার্সা। আর আমি বললাম হ্যাঁ বার্সা তো খারাপ খেলে, ঠিক আছে অসুবিধা নাই, কিন্তু আমি মনে মনে অলওয়েজই বার্সা। তো পরবর্তীতে এমন দিন গেছে, মানে এই বছরে আমি ওদের 3 দিন আগে বললাম, দোস্ত অনেক তো কথা শুনছি এই বছর, এই কয়েকদিন 3 দিন আগে বলে রাখলাম বার্সা 3টা গোল দেবে মিনিমাম। হ্যাঁ, তো খেলা দেখলাম 3-4টা দিয়েছে। সো ব্যাপারটা ছিল এরকমই, মানে এই বছরটা পুরোপুরি আমার কাছে অনেক বেটার লাগছে। মানে বার্সা ভার্সেস রিয়ালের ম্যাচগুলো, ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচগুলো অলওয়েজই দেখা হইতো, ভালোই লাগতো, কিন্তু মানে হয়তো মানে সাউথ আমেরিকান ফুটবলগুলো খুব একটা আমার কাছে জমে নেই আর কি। আমি কখনো সাউথ আমেরিকান ফুটবলের ফ্যান না। সাউথ আমেরিকার ইউরোপিয়ান টিম যখন খেলে, লাইক আর্জেন্টিনার একটু সাথে ওটা জমে, কারণ খেলার স্টাইল ডিফারেন্ট। হ্যাঁ, বাট সাউথ আমেরিকা খেলা হলে এটা খুবই মানে মনে Boring হচ্ছে যে বোরিং, মানে মারামারি চলে, অনেক মারামারি অনেক চলে। বেশি মারামারি। বাট ইউরোপিয়ান ক্লাব ফুটবল আমাকে অনেক অ্যাট্রাক্ট করে, এটা অনেক হ্যাঁ, স্মুথ এন্ড হ্যাঁ। স্পন্টেনিয়াস খেলা। সো হ্যাঁ। আমার হচ্ছে রাইভালরি বলতে গেলে এল ক্লাসিকো, তো ওটার জায়গা, ওটা আলাদা জায়গা, বাট
এর বাইরে যদি কিছু বলে আমি হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের কিছু খেলা, যেমন ডার্বি গুলো, লোকাল ডার্বি গুলো অনেক মজা হয়, যেমন ম্যান সিটি ম্যান ইউ হ্যাঁ এই টাইপের, তারপর লিভারপুলের সাথে চেলসির খেলা, এগুলো হ্যাঁ হ্যাঁ মজা হ্যাঁ হয়। হ্যাঁ right. আচ্ছা, মোস্ট মেমোরেবল কোনো একটা ম্যাচ, যে ম্যাচটা খুব ভালো, এই টাইপের মেমরি হতে পারে, অথবা হচ্ছে আপনাদের এটার সাথে অ্যাসোসিয়েটেড মেমরি, এটা বলতে তো আমি কিভাবে enjoy এটা তো বলতে আমি করছেন। চাচ্ছিলাম এতক্ষণ। আচ্ছা, ঠিক আছে, সো ব্যাপারটা বলো। হচ্ছে কি 2022 সালে যখন আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপের ফাইনালে হ্যাঁ, উঠলো, হ্যাঁ, আমার তখন ইন্টার তো পরীক্ষা, আমার খুব বিরক্ত লাগতো যে আমার বাইরে চিল্লাইতে। আমার এর পরের দিন আমার ইকোনমিক্স এর ক্লাস, ইকোনমিক্স আমার এই পর্যন্ত করা, আমার মাইক্রো ইকোনমিক্স অনেক ডিফিকাল্ট একটা কোর্স ছিল। হুম। ওই টিচার আবার একটা ক্লাসে অ্যাবসেন্ট দিলে পছন্দ করতো না, এন্ড সেখানে আমার 2টা মিস হয়ে গেছে। আর আইবিতে আমরা 3টা বেশি মিস করতে পারি না, মানে অনেক অনেক রেস্ট্রিকশন থাকে, অনেক কিছু হয়। এখন আমার খেলা শুরু হবে হচ্ছে রাতের বেলা। তো এখন আমার সব ফ্রেন্ড, আমার নটরডেমের ফ্রেন্ডরা ওরা চলে গেছে, ভার্সিটি ফ্রেন্ডরা সবাই চলে গেছে ওই যে ডিউতে খেলা দেখবে একসাথে। আমি তো রাস্তায় এত পরিমাণে জ্যাম, পাঠাও ইউজ করি তখন, তখন তো বাইক কিনি নেই। তো পাঠাও দিয়ে যাচ্ছে আমার মানে আর সহ্য হচ্ছে না, মানে আমি জাস্ট ওয়ার্ম আপ দেখতে হইলেও কিছু একটা দেখতে চাই, বাট ফোন বের করি না। আমি অলরেডি ফোন আমি কয়েকবার চিন্তায় শিকার হয়েছি যে বাইকে ফোন টোন বের করি না। তো পরবর্তীতে হচ্ছে ভালো লাগছে না, বাইক থেকে নেমে প্রায় 2 কিলোমিটার হেঁটে গেছি, যেদিন খেলা স্টার্ট হয়ে গেছে 5-10 মিনিট হয়ে গেছে। এখন তো আর ভালো লাগছে না, এই 5 মিনিট আমি কেমনে দেখবো, কিছু করতে পারতেছি না। যাক কোনো মতে দাঁড়াইলাম, দাঁড়ায় হচ্ছে গিয়ে খেলা দেখা স্টার্ট করলাম। আর্জেন্টিনা গোল দিয়ে দিল, পুরো স্টেডিয়াম একসাথে চিল্লায় উঠলো। সেকেন্ড গোল আবার চিল্লায় উঠলো। হঠাৎ করে কি যেন একটা ছেলে, নাম এমবাপ্পে, মানে ও যা শুরু করলো এটা দেখতে দেখতেই মোটামুটি মন টন খারাপ হয়ে গেল। হঠাৎ করেই ভাবতেছিলাম চলেই যাব, মানে ও অনেক বেশি ভালো করছে অ্যাকচুয়ালি। এটা মাঝে মধ্যে এমন দেখাই গেছিল যে ও জিতে যাচ্ছে আর কি, বাট পরবর্তী এক্সট্রা টাইম গেল। বাট পেনাল্টিতে যখন যায়, আই ওয়াজ প্রিটি শিওর যে আমাদের পেনাল্টিতে একজন আছে, কি জানি বলে ওকে বাংলায়, বাজ পাখি। বাজ পাখি, আমাদের একজন বাজ পাখি আছে, ওই বাজ পাখির কাছ থেকে আমরা হারবো না। তো একদম মানে আমি জাস্ট বুঝাতে পারবো না আমার ইমোশনটা কোন লেভেলে ছিল, যেটা আমি এখনো হয়তো এখন ফিল করতে পারতেছি না, ওই মোমেন্টটা ডিফারেন্ট ছিল। মানে আমি জাস্ট দেখতেছি যে আমরা এত ক্লোজ ওয়ার্ল্ড কাপের, লাইক আর্জেন্টিনা একবার পিছনে, পুরো টাইমই আপ ছিল। সো পুরো টাইমে মনে হচ্ছে যে আমি জিতে গেছি। আর আমার জাস্ট আমি যখন জিতে গেল ফাইনালি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন্স অফ দি ওয়ার্ল্ড, তখন জাস্ট আমি দেখতেছি আমি কখনো মানে ইমোশনের প্রতি থাকি না, আমার চোখ দিয়ে পানি কখনো পড়ে না। আর আই জাস্ট স আমার চোখ দিয়ে জাস্ট পানিটা মানে জাস্ট নিজের দিকে পড়ে গেল। এন্ড 2014 সালে হচ্ছে গিয়ে সেম ঘটনাটাই ঘটছিল, যে বাট ওইটার রিজনটা আর এইটার রিজনটা একদম এক্সট্রিম, মানে একদমই ডিফারেন্ট। সো আমি জাস্ট কিছু মানে মানুষজন কেউ দেখে নাই তো আমাকে, না হ্যাঁ ঠিক আছে, মানে আমি তো পরে ফোন টোন বের করে দেখলাম, সবাইকে রেকর্ড করা স্টার্ট করলাম, সবারই দেখি কান্না করতেছে, একজন একজন ধরায় কান্না করতেছে, মানে ইটস লাইক ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। সো মানে আমার জন্য এটা অনেক বেশি মেমোরেবল ছিল। বাংলাদেশি ফুটবল আমি দেখি, বাংলাদেশি ফুটবলও যে লাস্ট হামজা ও আসার পরে যে ইমপ্রুভমেন্টটা হয়েছে, সো সামডে মেবি বাংলাদেশকেও আমরা দেখতে পারবো এরকম একটা স্টেজে। আমার ক্ষেত্রে সবচেয়ে মেমোরেবল ম্যাচ যদি বলতে হয়, আমরা ইউসিএল এর ম্যাচ 22-23 সিজনের ক্ষেত্রে মাদ্রিদ, অ্যানাদার রিয়াল মাদ্রিদ। আমাদের রিয়াল মাদ্রিদ ফ্যান যাই হোক। সো ওইখানে আমাদের একটা স্কুলের ফ্রেন্ড, আমাদের একটা গ্রুপ আছে। সো আমার যখন একটু ইউসিএল খেলা টেলা হয়, আমরা অনেক ব্যান্টার করি একদম পথে। তো যখন ম্যান সিটি লাইক 5-3 মনে হয় ছিল, তখন সব বলছে যে না আর কোনো চান্স নাই, ঘুমায় যায়। আমি বলতেছি যে গাইজ এখন হোপ আছে, আর 1 মিনিট বাকি খেলা। So আমি ওরা সবাই আমার ওই টেক্সটে, আমাদের গ্রুপের টোটাল মেম্বার হচ্ছে আমরা 10 জন। ওই টেক্সটে আমি 9টা হাউস এটার মধ্যে আমরা 89 মিনিটসে আমরা কি 9টা হাউসে, এবার একটা গোল দিল। আমি তো বললাম আচ্ছা ঠিক আছে, আমি বলে আমি এবার একটা বাম্প করছি মেসেজটা, কেউ কিছু বল এখন আর কি, আমি বলে এখন আর হাহা দিস না কেন, একটু আরেকটা গোল দিল। তারপর তো সবাই, আমি তো পাগলা গেছি। আমার মানে ওই টাইমে যে কমেন্ট্রিটা হইতেছিল যে দে প্রে ফর মিরাকলস এন্ড মিরাকলস অ্যারাইভ, আমি একদম, এটা কি সার্জিও রামোস গোল দিছিল? না এটা ছিল রদ্রিগো। আচ্ছা। রদ্রিগো 2টা দিল, দেন এক্সট্রা টাইমে গেল, গিয়ে সাথে সাথে বেনজিমা একটা গোল দিয়ে দিল। মানে ওইটার মতো এক্সাইটমেন্ট, চিল্লাছিলাম বাসায়, এত চিল্লাছিলে আর কোনো ম্যাচ আই ডোন্ট থিংক করছে। আরেকটা মেমোরেবল ম্যাচ, ওটা হচ্ছে 14 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল, জার্মানি ভার্সেস ব্রাজিল। তখন আমি 14 ওয়ার্ল্ড কাপে মোটামুটি আমি সব খেলাই দেখছি কম বেশি। তো সেরির আগে খেলা হইতো সবাই উঠছে, আমি তো সেরির অনেক আগে উঠছি, আমি একটু লেট হয়েছিল উঠতে। হ্যাঁ টিভি ছাড়ছে, দেখি কি 6-0। আমি বলি এটা কি মনে হয় হাইলাইটস দেখাই দিচ্ছে, কোনো খেলা মনে কোনো কারণে হয়নি। পরে দেখি না লাইভ দেখাই দিচ্ছে 6-0। আমি বলি কি সম্ভব না তো। আমি পরে আমার আপুরে ডাইকে আনছি যে আপু দেখো তো এটা কি হইতেছে, আমি কি ভুল দেখতেছি? ও তো বলে না এটা তো 6। পরে আমি বুঝলাম সাথে সাথে আরেকটা গোল 7। আমি বলি হইতেছে এটা কি, এটা মানে আমি এরকম কিছু কখনো দেখি নাই। সো তোমাদের মধ্যে যারা ব্রাজিল ফ্যান্স আছো, মানে তোমাদের জন্য আমার খুবই খারাপ লাগে। আমার ক্ষেত্রেও কিছুটা সিমিলার ব্রাজিল এই ম্যাচটা, কারণ আমি হচ্ছে গিয়ে ওই সময় আর কি মনে প্রাণে তীব্রভাবে ব্রাজিলকে হেট করি। সো যেহেতু হেট করি, সো তারপর খেলা দেখতে হবে, সেরি সময় ছিল রাইট, হ্যাঁ ঠিক আগে। সো উঠার পরে হচ্ছে গিয়ে টিভিটা অন করে দেখি যে মানে আমি তো ঘুম চোখে। আর তখন হচ্ছে গিয়ে আমার বেডরুম থেকে ধরো যে
টিভিটা অন করা ছিল খুব সম্ভবত, মানে আমার যেটা মনে আছে আমি বেডরুমে শুয়ে আছি, সো আমার রুমের যে দরজাটা ওই দরজা থেকে টিভিটা দেখা যায়। তো দূর থেকে দেখলাম কি 1-0, ওই ওয়ানটা আমি যখন চোখটা ক্লিয়ার করি উঠি, ওই ওয়ানটা হলো 1 ছিল না, ওই ওয়ানটা হলো 7 ছিল। তো খুবই ডিপ্রেসিং, মানে তখন ডিপ্রেসিং ছিল ফর ব্রাজিল ফ্যান্স। আমি একটু খুশি হয়ে গেছিলাম, চিল্লা উঠছিলাম, হইলো ঠিক এই খুশিটা আর কি বেশি দিন টিকে না আর কি, পরের যে দিন যেটা হইলো আর কি না, মানে আমি চাচ্ছিলাম যে ব্রাজিলের সাথে ফাইনাল হইলেও মানে জমতো আর কি। জমতো না। আই থিঙ্ক ব্রাজিলের সাথে যদি ফাইনাল হইতো আর্জেন্টিনা অনেক ইজিলি জিততে পারতো ওই time। আচ্ছা, নেক্সট ওয়ার্ল্ড কাপ নিয়ে আপনাদের প্রেডিকশন কি? আপনাদের কি মনে হয় কে জিতবে? So আমার expectation from Argentina is definitely very high since they are actually doing pretty good in terms of like competitive football. কিন্তু মেসির বয়স হয়ে গেছে, সো আমি ওই এক্সপেকটেশনটাকে যে মিট করতে পারবে এটা আমি কনফিডেন্টলি বলতে পারবো না। ব্রাজিল, তারপর হচ্ছে কি ফ্রান্স খুব ভালো করতেছে, তারপর হচ্ছে ইংল্যান্ড ভালো করতেছে, এই তো। বাট একটু শিওর পর্তুগাল পারবে না। আমি অনেক চাই যে পর্তুগাল জিতুক, বাট আই ডোন্ট থিঙ্ক এটা পসিবল। কারণ মানে পর্তুগাল অবভিয়াসলি নকআউটে গিয়ে একটা কাহিনী করবে, বাট আমার যতটুকু মনে হয় যে এইবার ওয়ার্ল্ড কাপ জেতার চান্স সবচেয়ে বেশি স্পেন। স্পেন, আমি ভুলে গেছি স্পেনের টিম, ওদের যে খেলা, মানে আই ডোন্ট থিঙ্ক যে মানে খুব বেশি কিছু উল্টাপাল্টা না হলে স্পেন। আমি পার্সোনালি মানে পারবে না, যেটা আমি বললাম মানে পারবে না কারণ হচ্ছে টিমটা এখনো স্ট্রং না, মানে ওই লেভেলে স্ট্রং না। বাট আমার কাছে মনে হয় যে যদি মানে আমি চাবো যে মানে মেসি একটা কিছু জিতছে, রোনালদো যদি জিততে পারতো ওয়ার্ল্ড কাপটা, যদি জিতে এটা অ্যাকচুয়ালি খুব ভালো একটা এন্ডিং হবে, মানে এদের দুজনের জন্য খুব ভালো একটা এন্ডিং হবে। আমি যদি বলি একটা নেম দেন যে বললাম এই দেশ জিতবে, আর্জেন্টিনা, স্পেন। ওকে, আর্জেন্টিনা, স্পেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে অনেক আন্ডাররেটেড প্লেয়ার কে ফুটবল? আমার মতে এটা হবে গ্যারেথ বেল। ফাইনালি যে বাইসাইকেল কিক দিচ্ছে ওটা আমিও গ্যারেথ বেলকে বলবো। হ্যাঁ, বাট ওইটা আমি দেখি না। এরপরে আমি খালি সারা জীবন রোনালদোর উঠেছি। রোনালদোটা খুবই ভালো হয়েছে ট্রু, বাট বেল কখনই ওই অ্যাপ্রিসিয়েশনটা পায় নাই যেটা ওর পাওয়া। গ্যারেথ বেল, আমি গ্যারেথ বেল বার্সেলোনার সাথে একটা গোল ছিল মনে আছে, সুপার সুপার, মানে ওর স্পিডের ধারে কাছে কেউ আসতে পারছিল না, মানে টু গুড। বেল অনেক। বেনজেমা কি বলতাম, বাট বেনজেমা একটা সিজন একলা ক্যারি দিছে, সো ও যখন ব্যালন ড'র জিতে গেছে, আর তো ওরা ওরকম মানে আন্ডাররেটেড থাকে না, বাট বেল আমার জন্য ওটা বেল। তাইলে এবার আমরা ফুটবল থেকে মুভ অন করি। আচ্ছা, আপনাদের হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় আপনারা দুজনে অনেক ঘোরাঘুরি করেন, তো এখন এই ঘোরাঘুরি ট্রাভেলিং নিয়ে যদি একটু শুনি। আমি শুরু করি ট্রাভেলিং এর ব্যাপারটা। যেমন এই পডকাস্ট শুট করার কথা আজকে, কালকে রাতে 8টার দিকে ওমর আমাকে কল দিচ্ছে যে কিরে মামা তুই কই, কালকে তো পডকাস্ট কি করবি? আমি বললাম মামা আমি তো কক্সবাজার। আমি কালকেও কক্সবাজার ছিলাম, আজকে সকালে কিছুক্ষণ আগে এসেই এখানে চলে আসছি। আমি ঘুমাই নাই 3-4 দিন ধরে। সো কেউ চোখে নিচে কাইলটেল দেখা মনে করে আমি পড়াশোনা না করে ঘুমাইতেছিলাম, আমি আসলে 3-4 দিন ঘুমাই নাই আর কি। সো এটাই মানে আমার হচ্ছে যে লাইফ আমার সবকিছু অনেক প্রেশার। ভার্সিটি যখন চলে ফুল স্ট্রিমে চলে, অনেক প্রেশার থাকে। এন্ড এরপরে অফিস আছে, নিজের সব পড়াশোনা সবকিছু মিলায় আমি কোনো ফ্রি টাইম পাই না আমার সচরাচর। তো যখন আমি একটা স্কোপ পাই আমি চেষ্টা করি যে আমি সবকিছু থেকে দূরে চলে যাই। সো এই জন্য এই ট্যুর জিনিসটা ভালো লাগে। আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, মানে আমাকে যারা আগে চিনে সবাই দেখবে যে আমি সারাদিন ঢাকায় নেই, আমি ঢাকার বাইরে সব জায়গায় আছি। হ্যাঁ, সো আমি হচ্ছে মানে বাংলাদেশে প্রায় 38 ডিস্ট্রিক্ট ছিল আমি কাউন্ট করছি, মানে আমি সব জায়গায় মোটামুটি গেছি। বাট এটা এমন ছিল না 3-4 বছর আগে। সো আমার এখন মনে আছে নটরডেমের একটা ক্লাব আছে, অ্যাডভেঞ্চার ক্লাব। সো হ্যাঁ, অ্যাডভেঞ্চার ক্লাব থেকে ট্রিপ অ্যারেঞ্জ করে সীতাকুণ্ড। সো ওই সময় আমি আম্মুকে বলে আম্মু আমি সীতাকুণ্ডে যাবো। আমি কখনো ঢাকার বাইরে যাইনি, 2018 সালের কথা বলতেছি। আমি বলি সীতাকুণ্ড তুই একা যাবি? আমি না, কলেজের টিচারদের সাথে যাবো। আম্মু আমাকে পারমিশন দেয় নাই। হ্যাঁ, টিচার থেকে অর্গানাইজ করা হয়। সো আম্মু পারমিশন দেয় নাই। লাইক কবে দিবে আমাকে পারমিশন? বলে যখন তুই ইউনিভার্সিটিতে উঠবি। সো ভার্সিটিতে উঠে যাই, প্রথম সেমিস্টার তো অলরেডি এক জায়গায় পড়া শুরু করে দিছি। আমি আবার ক্লাস স্টার্ট করার আগে আমি মেন্টরসে মানে আইবিতে ক্লাস স্টার্ট আগে মেন্টরসে পড়া স্টার্ট করে দিয়েছিলাম এরকম। সো মানে মোটামুটি ভালোভাবে সবকিছু চলতেছে, কিন্তু টাইমটা পাচ্ছি না। সো ফার্স্ট সেমিস্টার ব্রেকে আমরা আইবিএ থেকে প্রায় 40-45 জন মিলে আমরা কক্সবাজার যাই। অ্যান্ড ফর দ্য ভেরি ফার্স্ট টাইম অফ মাই লাইফ মানে আই হ্যাভ ফেল্ট ফ্রি, যে না এবার আমি একটু ফ্রি মনে হচ্ছে, যে আমি একটা জায়গাটা ভালো লাগছে আমার কাছে। ফ্যামিলির সাথে যাওয়া হয়েছে, বাট নিজে থেকে ওখানে যাওয়া হয়নি। সো ওইখান থেকে ভালো লাগলো। পরে সিলেট গেলাম, আবারও আইবিএর ফ্রেন্ডদের সাথে মিলে গেলাম। অ্যান্ড সিলেটে খুবই অনেক ইন্টারেস্টিং ঘটনা ঘটে। আমার প্রোফাইলে দেওয়া হয়েছে আমাদের ডিউর বাসটা অ্যাকচুয়ালি পুড়েই যায়। হ্যাঁ, এটা অনেক নিউজ ছিল ওই সময়, 2022 সালে কাহিনী। সো এটা মানে বাসের কিছু যান্ত্রিক সমস্যার কারণে পরবর্তীতে আমাদেরকে মানে সেফ এক্সিট দিয়ে নিয়ে আসে অনেক জায়গা থেকেই। সো তখন মনে হলো যে আচ্ছা এটা তো অনেক অ্যাডভেঞ্চার, মানে মারা যায়নি বাট বেঁচে আছি, বাট অ্যাডভেঞ্চার হ্যাঁ মানে চলতেছে। সো এরপর 2টা ট্রিপের পরে এরপর আমি ডিসিশন যে আমি এভরি আদার উইক যদি সময় যাবো যে কোনো জায়গায়, আর না হলে প্রতি মাসে কোথাও না কোথাও আমি যাবো, দ্যাটস ফর শিওর। সো এরপর থেকে আমি সোলো ট্রিপ দেওয়া মানে মোটামুটি টাকা পয়সা কামাইতাম।
মানে চলতো আর কি, চলার মতো। তো কিছু এক্সট্রা টাকা থাকতো, তো এই টাকা দিয়ে কি করবো, মানে সেভিং টেভিং তো কখনো করতে পারি না আমি, মানে এখনো পারি না। আচ্ছা তাহলে ট্রিপ দিয়ে দিই। আমি অনেক সোলো ট্রিপ দেই, মানে একা একা চলে যাই। ইভেন মাঝখানে আমার সোলো একটা নেপাল ট্রিপেরও প্ল্যান চলেছিল, বাট হইলো না কোনো কারণে। তো আমি হচ্ছে গিয়ে ঘুরতে পছন্দ করি। আমার মনে হয় যে বিভিন্ন ধরনের মানুষের সাথে আমার ওখানে দেখা সাক্ষাৎ হয়, এবং এখানে আমি অনেক আননোন মানুষের সাথে কথাবার্তা বলি। এবং এটা আমার মনে হয় যে লাইক লাইক পাহাড়ি পিপলদের সাথে আমি কথাবার্তা বলি, আমি যখন দেখি যে ওদের সাইকোলজিটা কেমন, ওরা যেভাবে চিন্তা করে, এটা আমার কাছে মনে হয় যে আমি কিছু শিখতেছি। আমি যখন এক জায়গায় যাচ্ছি, নতুন একটা পরিবেশের সাথে অনেক খাপ খাইয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে। মানুষের মধ্যে একসেপ্টেন্সটাও আমি শিখতে পারি যে না, আমি অনেক মানে ব্যাপারটা এরকমই, মানে শিখার জন্য হইতে পারে ব্যাপারটা। আর মোটামুটি মানে একটু বাইরের পাহাড় দেখতে ভালো লাগে, পাহাড় ট্রেকিং করতে ভালো লাগে, পাহাড় উঠতে ভালো লাগে। সমুদ্রে খুব বেশি নামা হয় না, জাস্ট পাটা ভিজাই, গোসল টোসল করা হয় না আমার। জাস্ট ওই ভিউটা, মেরিন ড্রাইভে বাইক, মানে তোর সাথে কথা হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। মেরিন ড্রাইভে বাইকের যে ভিউটা, মানে দ্যাটস লাইক, যেখানে যাই না কেন আমি ট্রাই করি যে কোনো একটা জিনিসকে মানে ধারণ করতে, নিজের মধ্যে শেখার চেষ্টা করি কোনো কিছু। আপনাদের কোনো ড্রিম ডেস্টিনেশন আছে যেখানে যাইতে চান বা বাকেট লিস্টে? আমার জন্য এটা নর্দার্ন লাইটস দেখা। ওকে। আচ্ছা আমার ক্ষেত্রে এই বছর একটা আমার ছোট টার্গেট, আমি আমার বড় প্ল্যান করি না, মানে ছোট প্ল্যান ট্রাই করি। এই বছরে হয়তো বা আমার ইচ্ছা আছে, মানে মাউন্ট এভারেস্টে চূড়ায় উঠতে পারবো না, অ্যাটলিস্ট বেস ক্যাম্পে তো পারবো। সো বেস ক্যাম্পের দিকে যাওয়ার ইচ্ছা আছে। এর আগামী 2-3 বছরের মধ্যে মাউন্ট এভারেস্ট বা হয়তো বা কোনো একটা জায়গায় উঠার চেষ্টা করি। আচ্ছা, এখন পর্যন্ত যাওয়া সবচেয়ে বেস্ট এক্সপেরিয়েন্স? আমরা হচ্ছে বান্দরবনে একটা পাহাড়ে একদিন রাতে ট্রেকিং করছি, সারা রাত থাকছি। সো ওটাই আমার ফার্স্ট হচ্ছে, পাহাড়ে রাতে ক্যাম্প করে থাকছি আমরা। তো নর্মালি আমি তো ঢাকায় বড় হয়েছি, so আমি আকাশ কখনো আকাশে তারা খুব একটা দেখি নাই। আমি জানতামও না। বান্দরবানে তারা দেখা যায়, রাইট? আমি মানে পাহাড়ের উপরে একদম বসে, একদম খোলা যায়, একদম পাহাড়ের সবচেয়ে উঁচা জায়গাটা, ওখানে আমরা বসে আছি, দেন আকাশের দিকে তাকাইছি। আমি দেখি অনেক লাইট, রাতের বেলা 9টা 10 থেকে এত লাইট, চাঁদের আলোতে এত হবে না, দেখি চাঁদ নাই, বাট তারা এতগুলা তারা, আমি গুনে শেষ করতে পারতেছি না এত তারা। মানে ওই রাত, পুরোটা রাত আমি খেলে তারা গুনছি, কারণ এত তারা ছিল। আই থিঙ্ক আমার ট্যুর লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে তারা দেখা। আমার ট্যুর লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স অবশ্যই ফ্রেন্ডদের সাথে যখন যাওয়া হতো, মানে ভার্সিটি ফ্রেন্ড হোক বা ওদের সাথে যখন যেতাম। টাঙ্গুয়ার আওয়ার আমার কাছে খুব ভালো লাগছিল। টাঙ্গুয়ার আওয়ারে হচ্ছে গিয়ে আমি একই সাথে পাহাড় পাচ্ছি, একই সাথে নদী পাচ্ছি, একই সাথে বোট লাইফ এক্সপিরিয়েন্স পাচ্ছি। মানে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে টাঙ্গুয়ার আওয়ার, সুন্দরবন অনেকে বলে, বাট আমার কাছে মনে হয় টাঙ্গুয়ার আওয়ার আমার কাছে সোফার অনেক সো গুড ছিল সবকিছু। এটা নিয়ে আমি ফর দ্য ফার্স্ট টাইম একটা রিল ক্রিয়েট করি, মানে আমি কখনো ভিডিও টিডিও প্রোডাকশন করতাম না। সো রিল এটা ক্রিয়েট করছিলাম আমি টাঙ্গুয়ার আওয়ারে গিয়ে। হ্যাঁ, যে টাঙ্গুয়ার আওয়ারের এত এত সুন্দর, এটা আমার ইনস্টাগ্রামে এখন আছে, ফেসবুক আমি দেই নাই। আচ্ছা, ট্রাভেল করতে গিয়ে কোনো আনএক্সপেক্টেড অ্যাডভেঞ্চার, যেটা বললেন যে আপনাদের দেখ। বাসে আগুন লেগে আচ্ছা গেছে? এটা আমি একটু বলি। হ্যাঁ, সো বেসিক্যালি আমাদের ব্যাচ ট্রিপ ছিল আইবিআর। সো আমরা প্রায় 100 জন মানুষ মিলে একটা ট্রিপে যাই, 2টা বাস নিয়ে যাই। সো বিআরটিসির এসি বাস। সো দ্যাট ওয়াজ ভেরি রং ডিসিশন, মানে বিআরটিসি বাস, এসি বাস হোক আর যেটাই হোক, ওটা নিয়ে এত দূর যাওয়ার ট্রাভেল করা ঠিক না। সো ওই সময় সিলেটের স্ট্রাইক ছিল। সিলেটের আমরা হচ্ছে প্রথম দিন রাতারগুল ঘুরছি, প্রথম দিন আমরা অনেক কিছু ঘুরে ফেলছি। শ্রীমঙ্গল ঘুরছি একদিন। সো সব এন্ডিং লাস্টে ওই দিন স্ট্রাইক। আমাদের অনেকেরই প্যারেন্টসরা বলে দেয় যে আজকে যেহেতু স্ট্রাইক, বের হওয়ার দরকার নেই। মানে আমরা তো অ্যাডভেঞ্চার, আমরা একটু ঘুরে টুরে যাচ্ছিলাম। যেহেতু স্ট্রাইক, মানে বাস কেউ অ্যালাউড না। আবার আমরা যেহেতু মানে ডিউর ভাবছিলাম যে হয়তো বা বিআরটিসি হয়তো বা গভর্নমেন্ট অ্যাফিলিয়েশন, প্যারা হতো। বাট এইটাই ঘটছে যে মানুষজন হচ্ছে গিয়ে মানে থাকে না, স্ট্রাইক যারা করে তারা হচ্ছে রাস্তা রাস্তা আটকায় ফেলে। পরে হচ্ছে গিয়ে কিছু মানে অ্যাক্সিডেন্টসেরও দেখছি আমরা সামনে অনেক কিছু। শেষ করে আসতেছি, পরে আমরা ভাবতেছিলাম মানে জায়গাটা অনেক সুনসান লাগতেছিল, মানে কেউ নাই রাস্তায়, আমরা একা, রাত অন্ধকার হয়ে গেছে, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। সো ওই মোমেন্টে ডিসিশনে আমরা যে আচ্ছা আমরা এখন সিলেট সিটিতে অলমোস্ট চলে আসছি, ঠিক আছে, আমরা একটু রেস্ট নেই। কই যাবো? সিলেট ক্যাডেট কলেজে যাই আমরা। যেহেতু আমাদের ফ্রেন্ডরা অনেক অ্যালামনাই ছিল, সিলেট ক্যাডেটে গিয়ে আমরা সবাই কিছু, অনেকে সিক হয়ে গেছিল, সেটা মেডিকেল ট্রিটমেন্ট করে সিলেট ক্যাডেট কলেজ থেকে আমাদের বাসটা ছাড়ে মালনী ছড়ার সামনে, মানে হচ্ছে সিলেট সিটি থেকে 1 কিলোমিটার দূরে মাত্র। ওইখানে এসে হঠাৎ করে দেখলাম বাসের এসি গুলো অফ হয়ে গেছে, লাইট গুলো অফ হয়ে গেছে। আমি একদম ফার্স্টে ছিলাম, মানে আমাদের গ্রুপ ডিভাইড করা ছিল, আমি গ্রুপের লিডার ছিলাম। ফার্স্ট থেকে আরেক, মানে গ্রুপগুলো এইভাবে ছিল। আমাদের গ্রুপের আরেকটা লিডার, আমরা যদি একসাথে, বন্ধ হয়ে গেল কেন, বাসও থেমে গেছে। আমি লাইক আচ্ছা, দেখলাম একটা স্পার্ক, বাসের সামনে একটা স্পার্ক জ্বলতেছে। সো লাইক মেবি কোনো লাইট জ্বলতেছে কিছু একটা। হঠাৎ করে দেখলাম কি মানে স্পার্কটা বাড়া শুরু হয়ে গেছে। সো ওই মোমেন্ট আমার কাছে কি ছিল, আই হ্যাড ওয়ান JBL একটা মিউজিক স্পিকার ছিল আমার পকেটের সাথে, ওয়ালেট ছিল আর মোবাইল ছিল, আর কিচ্ছু নাই আমার কাছে। আর আমি একটা শর্টস পরা ছিলাম, যেহেতু আমি সাদা পাথরে গেছি। সো ফুল প্যান্ট পরা, শর্টস, হ্যাঁ হাফ প্যান্ট পরা ছিল, আর একটা শার্ট পরা ছিল, হোয়াইট কালার শার্ট। সো ওই মোমেন্টে আমি আর আমার ফ্রেন্ড মিলে নিচে নামছি, দেখতে কি দেখলাম, বাসের ওই স্পার্কটা বাড়া শুরু হয়ে গেছে। এখন তো ধরো যে মানে আমাদের কিছু করার নাই, নিজেদের জীবন থেকে অন্যদের সবাইকে বলা, কারণ অনেকে ঘুমায় আছে, সবাইকে বললাম আচ্ছা উঠে যেতে, আমরা এখন বাসটাকে ভেকেট করতে হবে। কেউ কারো অনেকে ল্যাপটপ নিয়ে গেছে, সবার কোনো কাজ থাকে, সো কেউ কোনো কিছু নিয়ে বের হতে পারে নাই। যে যার কাছে যা আছে ব্যাগ ট্যাগ সব রেখে, একটা ফ্রেন্ড খুব ফাইনাল, ওর ছোট্ট একটা ব্যাগ ও কাঁধে নিল, আরেক ফ্রেন্ড এই তোর ব্যাগ রাখ।
সো এটা আমার চোখের সামনে ওর ব্যাগটাও রেখে দিল, কারণ ব্যাগটা কি হয়, ব্যাগটা আরেকজন জায়গাটা অফ করে দেয়। সো একেবারে সবাই মানে উইদিন 30 সেকেন্ডস আমরা মানে সবাই আমার মধ্যে এত ডিসিপ্লিন সবাই, মানে ডিউর জাস্ট 30 সেকেন্ড মানে সবাই পুরো একটা বাস থেকে 40 জন নেমে গেল। সো এরপরে যেটা হলো যে আমাদের ফ্রেন্ডরা আমরা প্রায় 40 জনের মধ্যে 35 জন রাইটে আর 5 জন সিলেট ক্যাডেট কলেজে চলে গেছে ব্যাকে। এখন আমাদের কাছে তো মানে সবার হাতে ট্র্যাক নাই যে কে আছে কে নাই, বাসটা তো অলরেডি গন, পুড়ে গেছে, উইদিন 3 মিনিট বাস পুড়ে গেছে, নেটওয়ার্ক অফ হয়ে গেছে, কে জানি নেটওয়ার্ক অফ হয়ে গেছে। 5 জন মিসিং এন্ড মুয়াজ বাস ওয়ান অফ দেম, মুয়াজকে তুই চিনিস? হ্যাঁ হ্যাঁ সো মুয়াজ বাস ওয়ান অফ দেম, মানে আমার আইবিএ কোর্সে আমাদের এসিএস এর একজন, সো ও হচ্ছে কি নাই। সো আমি তো টেনশনে শেষ যে কি হইলো, মানে নাই মানে নাই মানে নাই। সো নেটওয়ার্কে পাচ্ছি না, বাস চলে যাচ্ছে। আমার আমার মানে আমার মনে হয় প্রায় 20-25 হাজার টাকার জিনিসপত্র ছিল এখানে। আমি স্যাড, আমি সুপার স্যাড। হ্যাঁ, আমি ভাবতেছি ফ্রেন্ড গেছে, আমার টাকাও গেছে। আর ওদিকে শুনে আমার ফ্রেন্ড আছে এক একজনের এয়ারপড, মানে এয়ারপডের দামে তো অনেক টাকা, ল্যাপটপ ম্যাকবুক সব পড়ে গেছে। সো এইসব শোনার পরে আমি like সবার ইমোশন শেষ, কান্নাকাটি যেতেছে। আচ্ছা মুয়াজ কোথায়, আচ্ছা বাকিরা কোথায়? সো কেউ তো নাই। পরে আধা ঘন্টা হয়ে গেছে, আমরা তো সবাই কান্নাকাটি শুরু করে দিছে। পরে দেখলাম যে ওরা হাসতেছে, এই তোরা ঠিক আছে? মানে দ্যাট ওয়াজ এপিক। হ্যাঁ, মানে ওয়ার্স্টের মতো। পরবর্তীতে আমরা সবাই ডিসিশন নিই যে আমরা এখন আমাদের সিলেটে হোটেলে ব্যাক করবো। সো হোটেলে ব্যাক করে আমার তো মন টন খারাপ, আমি তো আর থাকবো না এখানে। আর আমার একটু মানে ব্যাড এক্সপিরিয়েন্স, আমার কিছু নাই, আমার টাকা পয়সা ওয়ালেট আছে আর ফোনটা আছে। আমি ওই দিন রাতেই ঢাকায় চলে আসছি বাসে করে আবার, বাট মেজরিটি কারণ 90% মানুষ ওই দিন রাতে ছিল। আর আমি অনেক কষ্টটা কমানোর জন্য তখন বার্সেলোনাটা খেলা চলছে, খেলা দেখতে চলে আসছি। দ্যাট ওয়াজ সুপার স্যাড, মানে আমার জন্য একটা ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স। আমার ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স বলবো না, আমাদের ট্যুরে ফ্রেন্ডরা যদি যায় আমাদের অনেক ফানি কাহিনী হয়। সো আমরা যখন 2020 না 21-এর দিকে, তখন তো কোভিড কমছে আর আমরা জানি সামনে পরীক্ষা নাই, So আমরা কয়েকজন মিলে সীতাকুণ্ড গেছি। আচ্ছা। সীতাকুণ্ড যাওয়ার পর প্রথম এক্সপিরিয়েন্স খুবই মানে পাহাড়ে উঠবো, পাহাড়ে ট্রেকিং, সবার ফার্স্ট টাইম পাহাড়ে উঠবো। তো আমাদের এক ফ্রেন্ড ও খুব ইয়ে দিয়েছে যে না আমি আমার ব্যাগ নিয়েই পাহাড় উঠবো। আমি বলেছি ব্যাগটা হোটেলে রাখেন না, ব্যাগে অনেক দামি জিনিস আছে, কি আছে ওর গেঞ্জি, এখানে এগুলো রেখে আসবে না। ও বলবে যে না আমরা খুব চিপ একটা হোটেলে উঠছিলাম তো চুরি হয়ে যেতে পারে। তো পাহাড়ে অর্ধেক উঠে ও দেখে আর নড়তে পারে না, ওরা বলছে দোস্ত আমাকে যদি একটা অ্যাম্বুলেন্স কল করে দে, দোস্ত আমার কাজ করে দে, আমাকে ঢাকায় পৌঁছে সীতাকুণ্ডের উপরে ইভেন ওয়াশরুমও নেই। ওয়াশরুমও নাই। ও পরছে একটা সিনথেটিক গেঞ্জি, 3/4 প্যান্ট পরছে, ও অনেক মোটা, ও আমার থেকে বেশি মোটা। ও বলে যে আমার যদি বডি শেম। আমার জন্য একটা অ্যাম্বুলেন্স যদি দিতে পারো তাহলে আমি ঢাকায় চলে যাবো। আমরা বলি যে এখন সেই কথা। আর ওর ব্যাগ এত ভারী, ও ওই ব্যাগ নিয়ে আমাদের দুইজনের উঠা লাগছে পাহাড়ে, আর ও আরাম করে উঠছে পরে। এই একটা কাহিনী। এইটা আমি একটু অ্যাড করতে চাই, এই সীতাকুণ্ড নিয়ে, যেহেতু অনেক জায়গায় ঘুরছি আর কি, সরি হ্যাঁ মানে একটু ডিস্টার্ব করতেছি, বাট সীতাকুণ্ডে হচ্ছে কি সেম আমার একটা স্টোরি ঘটে। আমার এক ফ্রেন্ড গতকাল রাতে, আমাদের সকাল মেবি 8 সকালে উঠতে রাইট, হ্যাঁ, রোদ না থাকে 7টার দিকে উঠতে হবে বা 6টার দিকে। সো ওরা রাত 3টা বাজে লুডো খেলতেছে। এখন লুডোতে হচ্ছে গিয়ে ও আবার জিতছে, ওর মন টন ভালো। পরে আমরা বললাম দোস্ত এখন ঘুমানো উচিত তোর, তুই এখন না ঘুমাস তাহলে হচ্ছে সকালে উঠতে পারবি না। আমাদের সীতাকুণ্ড পাহাড়ে এই দু একটা পাহাড়, এক্সাক্ট সেম ওয়ার্ড, হ্যাঁ এই দুটো পাহাড়, এটা উঠতে পারবো না কোনো ব্যাপার হইলো, তাও ঘুমা। পরে আমরা সবাই ঘুমাই গেছি। এখন ও সকালে উঠছে, ও তো খুবই এক্সাইটেড। আমরা সবাই ব্যাগ নিয়ে গেছিলাম, ব্যাগ নিয়ে প্যারা হয়নি আমার, বাট ও হচ্ছে একটু প্যারা খেলো। সো ও হচ্ছে কি যখন আমরা ওকে দেখাইলাম যে আমরা একটু বুঝছি ও পারবে না, কারণ বুঝা যেত মানুষের ফিজিক্স দেখে বা হচ্ছে স্ট্যামিনা দেখে, তখন তুই এখানে পারবি না। হ্যাঁ, ও বললো যে এইটুক কোনো ব্যাপার হইলো, মানে মন্দির এত উপরে, বলে এতটুকু চল শুরু কর। উইদিন 10 মিনিটস ইজ ডান। পরে আমাদের সবার কাছে ব্যাগ, ও বলে তোদের ব্যাগ হালকা আমার ব্যাগ ভারী, ওকে রিপ্লেস করবি কার সাথে? তোর সাথে। বললাম শিওর, আমি তো ডেইলি পাহাড় মানে উঠি। আমার ব্যাগ ওকে দিয়ে দিলাম, ও আমার ব্যাগ দিল, আমি তোরটা হালকা। আর ও আমার ওই ভারী ব্যাগ নিয়ে ও বলছে না তোরটা ভারী, তোরটা না আলটাতে। সো এরকম করে সবার ব্যাগ সুইচ করছে। মাঝ পথে গিয়ে ও বলছে ওর যাবে ওয়াশরুমে। এখন ওইখানে ওয়াশরুম কোনো স্কোপই নেই, কিচ্ছু করতে পারতেছি না। এখন আমরা তোকে কিছু করতে পারছি না। পরে বলা আছে তুই এখানে থাক, আমরা গেলাম। আর কি করেন, মানে আমরা পাহাড়ে উঠতে পারতেছি না ওর জন্য। পরে ও বললো যে, পরে এসে শুনলাম যে ও প্রকৃতির মধ্যেই বসে পড়ছে, প্রকৃতির মধ্যে শুয়ে আছে আর কি। তো আমাদের ওই ট্রিপটা অনেক কাহিনী ছিল। So আমার একটা ফ্রেন্ড আছে, ওরে আমরা সবাই বলে আমার বন্ধু রবিন। ভাই ওর নামও রবিন, আমি যার কথা বললাম। রবিন মানুষ হচ্ছে আমার বন্ধু রবিন। মানে রবিন হচ্ছে অনেক স্টুপিডিটি কাজ করে, কিন্তু ও হচ্ছে অনেক বিজ্ঞের মতো কথাবার্তা বলতে চায়, বাট অনেক স্টুপিড কাজ কারবার করে আর কি। তো আমরা এরকম ট্যুরে ওখান থেকে সীতাকুণ্ড পার থেকে পরের দিন প্লাস আমরা গুলিয়াখালী একটা বিচ আছে, ওখানে যাবো। আমাদের সবার হাতে ব্যাগ, আমরা ওটা ঘুরেই আমরা বাসে উঠে ঢাকায় চলে আসবো। তো ব্যাগ হচ্ছে আমাদের একটা রেস্টুরেন্টে রাখতে হবে। তো ওদের সাথে ডিল হচ্ছে যে আমরা 7-8 জন খাবো, তা আমাদের ব্যাগ গুলো আপনারা রাখবেন। সো ওইটা ডিল ঠিকঠাক হয়েছে, ওরা ওই রাজিও হয়েছে। এখন আমাদের সাথে আরেকটা যে গ্রুপ গেছে, ওরা ডিচ মারছে আমাদের, ওরা বলে যে না আমরা খাবো না, আমরা চলে যাবো। সো ওরা কি করছে, ওরা ওদের মতো ব্যাগ রাখছে ঠিকই, ওরা ব্যাগ নিয়ে সুন্দর চলে গেছে। এখন আমরা একটু পিছিয়ে পড়ছি, আমরা দোকানে গেছি। এখন বলে যে ভাই খাবার দিব নাকি, বলেন হ্যাঁ দেন। পরে দেখে যে আমরা 3 জন বসে আছি, বলে যে আর লোক কই ভাই, সবাই ডাকেন একসাথে দিয়ে দিই। বললাম আমরা 3 জনই খাবো।
এরপর তো বলছে না আমরা তো আপনাদের খাবারে দিব না, ব্যাগও দিব না। আপনারা কথা দিচ্ছেন 8 জন খাবেন, এখন 3 জনের জন্য কি আপনি আপনার ব্যাগ 2 ঘন্টা রাখছে নাকি? এরপর আমার রবিন শুধু গেছে যে আরে কিছু হবে না, চিল কথাবার্তা বলে আরে মামা এগুলো বলে হয় নাকি। পরে ওই লোক এই বড় এক চাইনিজ বাইর করছে, ওরে কোপাইলে কোপটোপ দিয়ে দিবে। আমরা তো ভয়ে টয়ে লোকজন এসে জড়ো হয়ে গেছে, কি অবস্থা। পরে কোন রকম আমরা 200 না 300 টাকা ধরাই দিয়ে আমরা কোন রকম যান বাঁচায় ফেরত আসছি। এরপরে নেক্সট টুরে রবিন আবার আরেকটা কাহিনী করছে। রবিন সবাই খুব শেমিং, এই তোরা পাহাড় ঠাড় উঠতে পারস না, এই সে কিছুই হয় না। তো বান্দরবন ওই পাহাড়ে বাইক দিয়ে একদম টপে নিয়ে মারাংতং। রবিন সবাই বলে এই তোরা কোন স্ট্যামিনা নাই, এই বয়সে এই অবস্থায়, হ্যান ত্যান। রবিন বাইক দিয়ে পাহাড়ের উপরে উঠছে, নামার সময় বাইক দিয়ে নামছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডে চলে যাই। আমি হচ্ছে কোয়েশ্চেন করব। আচ্ছা, র্যাপিড ফায়ার রাউন্ডে হচ্ছে একটা ক্যাচ আছে যে আমি যখন কোয়েশ্চেন করব আপনাদের এটা নিয়ে খেলতে থাকতে হবে। যদি পড়ে যায় তাহলে হচ্ছে অপরজনের পয়েন্ট হবে, তো অপরজন হচ্ছে কাউন্ট রাখবে। আর যে হারবে সে কি করবে, সে হচ্ছে বাকি দুজনকে খাওয়াবে আমাদের। ওকে, আমি মাঝখান দিয়ে ট্রিট নিয়ে নেই। না অমিয় ফার্স্ট। ঠিক আছে, তুই কর। না অমিয় প্লিজ। তাহলে লেটস স্টার্ট উইথ অমিয় ভাই। ফার্স্টই পড়ে যাবে, আমার পড়ে গেলে কি শেষ? না, পড়ে গেলে কন্টিনিউ করবেন, কাউন্ট রাখা হবে পয়েন্টে। ওর ভাই কাউন্ট রাখেন। কাউন্ট আমি করব এটা? হ্যাঁ, আমি কোয়েশ্চেন করতেছি না, আমি পড়লে কি ওর পয়েন্ট হচ্ছে? হ্যাঁ, আপনার পড়লে ওর পয়েন্ট, ওনার পড়লে আপনার পয়েন্ট। ঠিক আছে, 3 স্টার্ট করব। হ্যাঁ। আচ্ছা, আপনি যদি কোনো টিভি শো বা ইউনিভার্সে থাকতে পারতেন তাহলে কোনটায় থাকতেন? মার্ভেল। যদি পিথাগোরাস জীবিত থাকতো তাহলে তার ইনস্টা বায়ো কি হইতো? ম্যাথ টিচার। ওকে, আপনার এভারেজ স্ক্রিন টাইম কেমন থাকে? 2 ঘন্টা। এত কম? ওকে। আচ্ছা, আপনি যদি যে কোনো স্কিল ইনস্ট্যান্টলি হচ্ছে আয়ত্ত করে ফেলতে পারতেন তাহলে কোনটা চুজ করতেন? আপাতত মনে হয় ড্রাইভিং শেখা। ওকে, লাস্ট কোন মুভি দেখা হয়েছে? লাস্ট উৎসব। উৎসব। আপনি যদি কখনো অ্যারেস্ট হন কিসের জন্য হবেন? বাইকে ওভার স্পিডিং। ওভার স্পিডিং, এই যে বোঝা গেল সেফ চালান। আচ্ছা, আপনি মানুষকে সবচেয়ে বাজে অ্যাডভাইস কি দিছেন? মামা চিল কর, কিছুই হবে না, পরীক্ষার টাইম আছে। ওকে। আপনার কোওয়ার্কাররা, অর্থাৎ আমরা যদি আপনাকে ভোট করতাম যে মোস্ট লাইকলি টু ডু সামথিং, রেইনকোট পরে অফিসে আসে। হ্যাঁ, অ্যাকুরেট। আচ্ছা, আপনি যদি কোনো ইউজলেস কোনো কিছুর জন্য ফেমাস হইতেন সেটা কি হইতো? স্কিপ। ওকে। যদি আপনার হাতে ক্ষমতা থাকতো যে কোনো একটা কিছু সবার জন্য লিগালি আপনি ম্যান্ডেটরি করে দিতেন যে এই রুলটা সবার ফলো করতে হবে সব মানুষের, তাহলে কি করতেন? একটু কার্টেসি শিখা, বাংলাদেশের মানুষজনের কার্টেসি খুবই। গুড ওয়ান। আর গ্রেটেস্ট ফুটবল প্লেয়ার অফ অল টাইম? ক্রিশ্চিয়ানো রোনালদো। ওকে, ডান। একবারও পড়ে নাই। মনে হচ্ছে আমি তো দেখি ফার্স্টে কি হবে। ঠিক আছে, Start এবার করবো? কোন ভাই স্টার্ট করি, 3 2 1 গো। যদি কোনো সুপার পাওয়ার থাকতো আপনার তাহলে কোনটা চাইতেন? ইনভিজিবল হওয়া। ওকে, যদি শেক্সপিয়ার বেঁচে থাকতো তাহলে তার ইনস্টা বায়ো কি হতো? রিয়েলিটি ইজ অফেন ডিসঅ্যাপয়েন্টিং। ওকে, আপনার ফোনের মোস্ট ইউজড অ্যাপ কোনটা? স্ন্যাপচ্যাট। ওকে, আপনি যদি ভূত হইতেন তাহলে আপনি কাকে হন্ট করতেন এবং কিভাবে? তোমাকে এখন। কেন? ওকে, আপনার অল টাইম ফেভারিট মুভি কোনটা? 3 ইডিয়টস। 3 ইডিয়টস। আপনার এক্সামের স্ক্রিপ্টে দেখা সবচেয়ে ফানিয়েস্ট রং আনসার কি? ওয়ান অ্যান্সার অফ পিয়ার প্রেশার। ওকে। আচ্ছা, এমন কোনো পুরোনো দিনের কোনো ট্রেন্ড বা অ্যাক্টিভিটি যেটা আপনি এখন মিস করেন? ফেসবুকে ওই এডিটটা ঘাট ব্যাকা করে প্রিজমা ইফেক্ট। আচ্ছা, যদি আপনার কোওয়ার্কার আপনাকে ভোট করতো মোস্ট লাইকলি টু, তাহলে কোন? ট্রাভেল। ওকে। আচ্ছা, আপনার কি মনে হয় যে এমন কোন টিভি শো বা মুভি যেটা হচ্ছে ওভাররেটেড, যে সবাই অনেক পছন্দ করে বাট ইটস নট দ্যাট গুড? গেম অফ থ্রোনস। ওকে। যদি আপনি এমন কোন স্কুল রুল করতে পারতেন যে সবাইকে ফলো করতে হবে ম্যান্ডেটরি, এভরি উইকে 2টা এক্সাম থাকা উচিত। থাকা উচিত? হ্যাঁ। কেন? আচ্ছা, আর গ্রেটেস্ট ফুটবল প্লেয়ার অফ অল টাইম? মেসি, লিওনেল মেসি। ওকে, ডান। তাহলে ড্র হয়ে গেল, আমার ট্রিট পাওয়া হলো না। ওকে, তাইলে ট্রিট তো পাইতে হবে, তো লেটস প্লে অ্যানাদার গেম। আমার হচ্ছে এখানে কতগুলা কাগজ রাখা আছে, এন্ড কাগজে আমাদের ফিউচার স্কুলেরই টিচারদের নাম লেখা আছে। ওকে, তো আমি হচ্ছে এই এক একটা কাগজ না 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 না, ইউ কান্ট, দেখা যাচ্ছে। এক একজনকে দিব, তো আপনি আপনার মাথার উপর ধরবেন, ইউ কান্ট সি দ্য নেম। যাকে দিব তার অপোজিট জন হচ্ছে অ্যাক্ট করে দেখাবে এন্ড ইউ হ্যাভ টু গেস। ইন্টারেস্টিং। 1 by 1।
Okay, let's go. Let's start with this one. ব্যবসা, বিজনেস, বিজনেস। Business. আবার ভাই একটু তাড়াতাড়ি কথা বলে, প্লাস ব্যবসায়ী। তাড়াতাড়ি কথা বলে আমি Wow. Okay. তাহলে 1 point goes to Omar ভাই। এবার নেক্সট। আচ্ছা, এটা একটু কাছে গিয়ে দিতে হবে। Can't see. সুপার ইজি। হুম। সারাদিন হচ্ছে গিয়ে শুধু খাই খাই করে। আমি আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে গিয়ে আপ- ও রাইট, আই গট ইট। তাই নয়, চলো তোমাদের আজকে একটা কবিতা শুনে। সাদমান। ওকে, মনে হচ্ছে না আমি ট্রিপ পাবো, সবাই সব পারতেছে। নাকি আবার ওকে ওকে, এখন সি। ক্লাস নিতে হবে তো এখন, একটু উপরে উঠা লাগবে তো না। ওয়েট আই নো, আবিদা। ইয়েস, হ্যাঁ কারেক্ট, সবাই সব পারতেছে, একটু কঠিন দেওয়া উচিত ছিল। মানে এটা বুঝাচ্ছে আমাদের টিচারদের বন্ডিং অনেক ভালো তো সবার, তো সবাই সবাইকে চিনে যে কে কোনটা করতে পারে। ওকে, অন্যদিকে তাকায় নেই। হ্যাঁ অনেক টাকা। আচ্ছা চলো তোমাদের আজকে ক্যালকুলেটর হ্যাক শিখাই। রাকিব ভাই। নো, এই যে আপনাকে জিনিস দেখছেন না, হ্যাঁ এইবার ভালো করে খেয়াল করুন, এগুলো হচ্ছে এডিটিং। আমি ওকে, লাস্ট টু। এইভাবে করে পড়ায়, তোমরা কি একটু বুঝছো জিনিসটা, বুঝছো? এবার আবার একটু লেখ। মাসুর ভাই, না, আরেকটা হিন্ট দিব। ক্লাস চলতেছে, নাও আই নো। তানভীর। শালা চুলটা এবার ভালো কাটেন, এখনো বুঝেন নাই? শালা চুলটা এখন ভালো কাটেন। ও রাইট, এটা হচ্ছে এই যে মাহফুজ রাহাত। রাহাত, ইয়েস। ওয়েল ডান। এবার লাস্ট ওয়ান। আমার পারিস না কপালে এটা? আসলে খাওয়ান পারিস? দাওয়ান নাই, খাওয়ান দাওয়ান নাই। থাকতে হবে। ছোট্ট বন্ধুরা কেমন আছো? তো তানভীর, আমি ছোট্ট বন্ধু বললাম, আমি তুই করে বল। তুই তো পরে কর, প্রথম দিকে আচ্ছা, না। বল। ছোট্ট বন্ধুরা, আচ্ছা না ওয়েট, আর ওটা খুব এটা ভাইরাল হয়েছিল না, হ্যাঁ ওইটাই, হ্যাঁ। বলেন বলেন আমার ভাই। তুমি বুঝছো এগুলো বলবো? আচ্ছা ঠিক আছে। বুঝছি। পানি ফুটে বরফ হয়ে গেল। পানি Let ফুটে, me try again. হ্যাঁ। হ্যাঁ, পানি ফুটে বরফ হয়ে গেল। পানি ফুটে রায়ান। ওকে, তাসমিয়ার ভাগ্য আছে খাবার না। আমার কপালে আসলে খাবার দাবার নাই। ভাই উই নো এভরিথিং। হ্যাঁ, আমরা একদম পড়ে নাই। সেই। এগুলো এডিট কিছু না, রিয়েল। এরপর থেকে আসলে আরো কঠিন কঠিন প্রশ্ন করতে হ্যাঁ, হবে, অনেকে এডিট করে, হ্যাঁ মানে। যাতে খাবার দাবার পাই। আচ্ছা, তাইলে আমাদের আজকের গল্প এই পর্যন্তই। It was very fun. It was very fun. Thanks to you. থ্যাঙ্কস টু ইউ। মনে হচ্ছে যে বন্ধুদের সাথে আড্ডা দিতেছে, আসলে আমাদের ফিচার স্কুলে এরকমই, আমরা এরকম আড্ডাই মারি। অ্যাকচুয়ালি মানে হ্যাঁ, পড়াশোনার আমরা অলওয়েজ হচ্ছে ক্যামেরার সামনে আমরা কি একটা টপিক পড়াচ্ছি, লাইক ইংলিশের একটা টপিক পড়াই দিলাম, ও ইন্টিগ্রেশন আছে, ওই 19 ইন্টিগ্রেশন আছে না, আচ্ছা, ও হচ্ছে গিয়ে জিওমেট্রি টেমেট্রি পড়ায় দেয় অলওয়েজ, বাট আমরা হচ্ছে গিয়ে কখনো এর বাইরে ব্যাক এন্ডে যে কি হয়, মানে অমিয় যে ওভার স্পিডিং করে যে মামলা খাইতে পারে, এটাই এটা যে ওর স্টুডেন্টরাও জানে। যে আমরা মানে এখন- ক্লাসরুমে আমাদের টিচারদের দেখি, ক্লাসরুমের বাইরে আসলে। ক্লাসরুমের বাইরে, রাইট সবকিছু এটা। একটা খুব ভালো করে করা হলো। ওকে, তাইলে আপনাদের দুজনকে অনেক থ্যাঙ্কস এবং তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এই পুরোটা সময় ধরে আমাদের সাথে থাকার জন্য। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।